প্রথম প্রশ্ন দেখো বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হচ্ছে 18√3, তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো অতিভুজ 18√3 আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে √2 ইউনিটের ভ্যালু আমাদের কত আসছে, 18√3 আসছে। ঠিক আছে, তো 1 ইউনিটের ভ্যালু আমাদের কি দেবে, 18√3 বাই তোমাদের √2 দেবে। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে মানে লম্ব আর ভূমির দৈর্ঘ্য এখানে সেম হবে, সেটা কত হবে আমাদের 18√3 বাই √2 হবে তোমাদের। ঠিক আছে, এখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাবো। দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বার করা যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা মানি লম্ব। ঠিক আছে, তো আমরা কি করব, হাফ ইন্টু ভূমি। দেখো ভূমি আর লম্ব দুটোরই আমাদের কি হবে, সেম হবে। ঠিক আছে, আমাদের সেম হবে, তার মানে হোল স্কোয়ার করে দাও। এখান থেকে আমরা কি পেয়ে যাব, 24√3, এই হচ্ছে আমাদের পাবো। কেন, এখানে দেখতে পাচ্ছ √2 এর স্কোয়ার করলে 2 হবে, সেই 2 দিয়ে 18 ইন্টু 18 হবে, একটাকে কাটলে 9 হবে, এইটাকে দিয়ে আরেকটা 18কে কাটলে 9 হবে, 9 9 81, আর √3 এর স্কোয়ার করলে 3 হয়, 81 ইন্টু 3 মানে 24 হবে। এত সেমি স্কোয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, দেখো এত সহজে কিন্তু আমাদের উত্তর করে ফেলা যায়। দেখো কত ইজিলি আমরা অ্যান্সার করলাম। তোমরা বলবে স্যার আপনি √2 কোথা থেকে পেলেন, জিজ্ঞেস করবে তোমরা, আমি জানি খুব ভালো করে জিজ্ঞেস করবে। প্রবলেম হচ্ছে কি, তোমাদের বেসিক জানা থাকে না, এটা হচ্ছে প্রবলেম। এই প্রশ্নটা আমি কত সহজে সমাধান করলাম, যখন আমি বেসিক করাই তোমরা বলো স্যার ভিডিওটা এত বড় হচ্ছে, প্রশ্নটা এত বড় হচ্ছে, এত বড় করার থেকে তো অন্য কোনো মেথডে করা সম্ভব, তোমরা করো। এবার দেখো আমি তোমাদের বেসিক না বললে নিজে নিজে করলাম, দেখো কতক্ষণ টাইম লাগলো, এটা মুখোমুখি হয়ে যাবে। আমি তো এগুলো লিখবও না পরীক্ষার সময়, আমাকে যদি পরীক্ষা হলে করতে হয় আমি এগুলো লিখবও না। তো আমি কী করে করলাম, দেখো কোথা থেকে পেলাম √2। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো রেশিও কাজ করে, একটা হচ্ছে বিষম সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী বিষমবাহু ত্রিভুজ, যার লম্বর দৈর্ঘ্য আলাদা, ভূমির দৈর্ঘ্য আলাদা, অতিভুজ দৈর্ঘ্য আলাদা। নর্মালি এই ধরনের ত্রিভুজই আমরা পাই, কিন্তু একটা দারুণ ত্রিভুজ পাই যেটাকে আমরা বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে কি হয়, লম্ব আর ভূমি আমাদের কি হয়, আমাদের সেম হয়, আর অতিভুজ আমাদের কি হয়, আলাদা হয়। সবসময় মনে রাখবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, লম্ব আর ভূমির দৈর্ঘ্য আমাদের সেম হয়, অতিভুজ আমাদের কী হয়, আলাদা হয়। এক্ষেত্রে যেটা বলছি সেইটা বলছি। এবার আমরা জানি এখানে আমাদের কী তৈরি হচ্ছে, আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক আছে, আর এই দুটোতে আমাদের কী তৈরি হয়, এখানে আমাদের কী তৈরি হয়, 45 ডিগ্রি তৈরি হয়, এবং এখানেও আমাদের কী তৈরি হয়, 45 ডিগ্রি আমাদের তৈরি হয়। এগুলো আমরা সব জেনে আসতে হবে আমাদেরকে। আবার আমরা এটাও জানি যে 90-এর বিপরীতে যে আমাদের বাহু থাকে তার যে আনুপাতিক রেশিও হয় সেটা আমাদের হয় √2, আর 45গুলোর বিপরীতে যে বাহু থাকে তার রেশিও আমাদের এখানে কী হয়, 1 ইউনিট করে হয়। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এটা কী হয়, 90:45:45 যদি তুমি করো, তাহলে এদের বিপরীতে যে বাহু থাকে, পয়েন্ট টু বি নোটে, 90-এর বিপরীতে যে বাহু মানে অতিভুজ, তার যে আনুপাতিক ভ্যালু হয় সেটা হয় কত, √2। আর এই ভূমির যে বিপরীত বাহু মানে এইটা আনুপাতিক ভ্যালু কত হবে তোমাদের 1। আর লম্ব মানে এটাও 45-এর বিপরীতে যে ভ্যালু তার ভ্যালু কত হবে তোমাদের 1। তাহলে এখানে আমাদের বেসিক্যালি কী হবে, √2, 1 অ্যান্ড 1 এই আমাদের হয়। এবার √2 এর ভ্যালু যদি তোমাদের 18√3 হয়, কারণ দেখো আনুপাতিক ভ্যালু আমাদের √2 কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু বলেছে 18√3, তাহলে 1 ইউনিটের ভ্যালু মানে ভূমির ভ্যালু আর লম্বের ভ্যালু আমরা পেয়ে যাবো কত হচ্ছে আমাদের এইটা। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে উচ্চতা মানে লম্ব, তো এখানে ক্যালকুলেট করে অ্যান্সার পেয়ে যাবে। এইভাবে এটা আসে। এবার তোমরা বলেছে এটা কী করে আসে, এই যে আনুপাতিক ভ্যালু, এটা তোমাদের সাইন কস ট্যান দিয়ে তোমাদের বেরোয়, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা আমি ইউজ করে তোমাদের দেখালাম। ঠিক আছে, এটা মনে রাখবে, যখনই তোমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবে তখন মনে রাখবে অতিভুজ কাম ভূমি কাম লম্বের যে অনুপাত আসে সেটা হচ্ছে √2:1:1, 1:1। কেন, দেখো এখানে অতিভুজ এইটা হয়, লম্ব এইটা, ভূমি এইটা, তো লম্ব আর ভূমির দৈর্ঘ্য তো সেম টু সেম হবে, ওই জন্য আনুপাতিক ভ্যালু দেখো সেম টু সেম হয়, 1:1ই হয়। ক্লিয়ার হলো আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স দিয়ে আমি তোমাদের সলভ করলাম, অনেক ইজিলি সলভ হবে, কিন্তু যদি অন্য কোনো মেথডে করতে যাও অনেক জটিল হয়ে যাবে। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো বলেছে রোহন এ থেকে বি দূরত্ব গেল, সে 75% দূরত্ব 60 কিলোমিটার/আওয়ারে গেছে এবং বাকি দূরত্ব সে 40 কিলোমিটার/আওয়ারে অতিক্রম করলো। সমগ্র যাত্রায় তার গড় গতি কত? ঠিক আছে, নিজেরা ভিডিওটাকে পজ করে একবার ট্রাই করে দেখে নাও, তারপর আমার সলিউশন দেখো। আমি বলবো এই ধরনের যে প্রশ্ন আছে তাতে এলসিএম মেথড ইউজ করলে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সে এলসিএম মেথড ইউজ করা যায়, তাতে তোমাদের স্পিডে হবে। ঠিক আছে, স্পিডের এলসিএম নিলে টোটাল ডিস্টেন্স আসে, তার 75% করো আর বাকিটা রাখো, যে ডিস্টেন্স বেরোচ্ছে তাকে তুমি গতিবেগ দিয়ে ভাগ করে টাইম বের করো, এবার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে দাও, তুমি গড় গতি পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো সলিউশন দেখে নাও, আমি তোমাদের দাগিয়ে দিলাম কী হবে অ্যান্সার। দেখো কী করবো আমি বললাম, এরকম ধরনের প্রশ্ন থাকবে যখন 60 আর একটা হচ্ছে তোমাদের 40, এই হচ্ছে তোমাদের স্পিড। ঠিক আছে, স্পিডের এলসিএম নাও, 60 আর 40 এলসিএম কি হয় আমরা জানি 120 হয়।
এবার দেখো 120কেও এরা দুটো পার্টে ভাগ করতে বলছে, তাই না? 120কে এরা কী বলছে? দুটো পার্টে ভাগ করতে। একটা দেখো বলছে যে 120-র 75%, 75% মানে কি 3/4 অংশ, 75/100 করলে কাটাকুটি করলে 25 দিয়ে 3/4 আসে, মানে 120 3/4 মানে 90 কিলোমিটার। 90 কিলোমিটার সে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে গেছে। আর একটা মানে বাকিটা দেখো, 120-র মধ্যে 90 যদি সে চলে যায় তাহলে বাকি কত থাকে? 30 কিলোমিটার। তাহলে 30 কিলোমিটার সে 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে গেছে, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স আমরা দেখতেই পাচ্ছি, টোটাল ডিস্টেন্স আমাদের কত? 120, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। আমরা এখান থেকে কী ফর্মুলা ইউজ করছি সেটাও বলে দিই, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এইটাই হচ্ছে আমাদের গড় গতিবেগের ফর্মুলা দাঁড়ায়, ঠিক আছে? স্পিড অ্যান্ড ডিস্টেন্সের যে প্রশ্ন আছে সেখানে খুব বেশি ফর্মুলা ইউজ হয় না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এই ফর্মুলা ইউজ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা কী দেখতে পাচ্ছি? দেখো আমাদের টোটাল ডিস্টেন্স কত? 120, তাই না? আমাদের টোটাল ডিস্টেন্স তো 120। টোটাল টাইম কী করে বেরোবে? দেখো এই যে 90 কিলোমিটার আছে, এটা কিলোমিটার, আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড করলে আমাদের টাইম বেরোয়। তাহলে 90 কিলোমিটার সে গেছে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে, তাহলে আমাদের টাইম কি মানে এখানে বের হবে কীভাবে? 90/60 করলে, ঠিক আছে? আর এই 30 কিলোমিটার সে গেছে 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে, মানে 30/40 করলে আমরা এখানে টাইম পেয়ে যাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে থাকছে আমাদের 100, উপরে থাকছে আমাদের 120, নিচে আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে হচ্ছে আমাদের, যদি তোমাদের করেই দিই, এটা হচ্ছে আমাদের 3/2 হচ্ছে, ঠিক আছে? আর এখানে আমাদের হচ্ছে 3/4। তুমি দেখতেই পাচ্ছ নিচে 4 এলসিএম থাকছে, উপরে 2 থাকছে, তার মানে 9/4 আমাদের হচ্ছে। এখান থেকে এটা কাটাকুটি যাচ্ছে 40/3, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসছে আমাদের কত? 160/3। 160/3 মানে 53.1/3। দেখো লাস্ট অপশান আমাদের কারেক্ট, সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এত সহজে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, জাস্ট ক্যালকুলেশনটা একটু ঠিক করে করবে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, 6টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 45 এবং এই 6টি সংখ্যার মধ্যে যেটা বৃহত্তম আর ক্ষুদ্রতম তাদের পার্থক্য বলেছে 18। তোমাদের বলেছে ওই 6টি পূর্ণ সংখ্যার মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা তার সম্ভাব্য মান কত, অর্থাৎ অ্যাকুরেট মান জিজ্ঞেস করেনি, সম্ভাব্য মান তোমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সাবধানে করবে। অঙ্কটা যে খুব ইজি তা একদমই নয়, কনসেপচুয়াল অঙ্ক। এটা অ্যাকচুয়ালি ক্যাটের পড়া প্রশ্ন, কিন্তু এটাকে টুলে কি করা হয়েছে, এই এনটিপিসিতে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যান্সার দেখে না, 30 অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো কী করে হচ্ছে বলে দিই। কনসেপচুয়াল প্রশ্ন মনে রাখবে, ছোটোবেলা আমরা করতাম না, আমাদের একজন টিচার ছিলেন, উনি এটা করতেন, বা এটা তোমরাও নিজেরাও জানো। ধরো একটা লাইন এখানে দেওয়া রয়েছে, বলা হয় যে এই লাইনটাকে টাচ না করে কী করে এই লাইনটাকে কমানো যায়। কী করা হয়? তার নিচে একটা বড় লাইন টেনে দেওয়া হয়। যখনই তুমি এই বড় লাইনটা টানবে, তার মানে এই লাইনটা কী হয়ে যাচ্ছে? ছোটো হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে কেন এই উদাহরণটা দিলাম, এর কারণ হচ্ছে কোনো জিনিস তাকে ছোট করতে হলে বাকিগুলোকে বড় করে দিতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে? কোনো জিনিস সেটাকে তুমি যদি তার ক্ষুদ্রতমটা বার করতে চাও, তাহলে কী করতে হয়? বাকিগুলোকে সর্বোচ্চে রাখতে হয়, তাহলে সেটা অটোমেটিক্যালি ছোট হয়ে যায়। আমার কথা বোঝা গেল? এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো, আর ইজিলি আমরা যখনই এই কনসেপ্টটা কাজে লাগাবো দেখবো এই প্রশ্নটা ইজিলি সলভ হয়ে যাচ্ছে। দেখো 6টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় আমাদের 45 বলেছে, তাহলে 6টি ধনাত্মক পূর্ণ সংখ্যার টোটাল কত হবে? আমি জাস্ট লিখে করছি, কিন্তু পরীক্ষার সময় যে এতটা তোমাদের লিখতে হবে তা নয়, ঠিক আছে? 45 × 6। এবার কেউ বলবে স্যার আপনি অপশান টেস্ট করুন, করে দেখো অপশান টেস্ট, তোমাদের ইজি হয়। কত হচ্ছে এখানে গুণফল? 270 হচ্ছে আমাদের, ঠিক আছে? টোটাল তাহলে কী হবে? ওই 6টি ধনাত্মক সংখ্যার যে টোটাল সাম কত? 270, ঠিক আছে? এবার আমরা ধরে নিচ্ছি যে বৃহত্তম সংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের, ধরে নিচ্ছি ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমাদের এ, যার মান আমাদের বার করতে বলেছে কিন্তু এখানে, ঠিক আছে? এইটার মানই কিন্তু আমাদের বার করতে বলেছে। আর বৃহত্তম সংখ্যাটা তাহলে কী হবে? a+18 হবে, কারণ দুটো সংখ্যার মধ্যে পার্থক্য বলেছে আমাদের 18, তাহলে একটা যদি আমাদের এ হয়, অপরটা কত হবে? আমাদের 18 হবে। আশা করি বুঝতে পারলে। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। এবার আমি একটু আগে তোমাদের কি বললাম, কোনো জিনিস তার যদি সম্ভাব্য ক্ষুদ্রতমটাকে বানাতে হয়, তাহলে বাকিগুলোকে কী করে দিতে হয়? সর্বোচ্চে রাখতে হয়। তো আমরা ধরে নেবো আমাদের যেটা ক্ষুদ্রতম সেটাই হচ্ছে আমাদের এ, আর বাকি দেখো 6টা টোটাল ছিল, ঠিক আছে? তো ক্ষুদ্রতমটাই হচ্ছে আমাদের এ, আর বাকিগুলোকে সব বৃহত্তম করে দাও। তাহলে কটা বৃহত্তম আছে? 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার প্রত্যেকটার মান আমাদের a+18 হবে। ভালো করে বুঝবে কী বললাম এখানে, হয়তো আমার বলা জটিলতা হচ্ছে। আমি বলতে চাইছি এই প্রশ্ন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম, আর এইটা হচ্ছে আমাদের বৃহত্তম। বলেছে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য 18, মানে একটা যদি এ হয় অপরটা কী হবে? a+18 হবে, ঠিক আছে? এবার আমি কি করছি, একটাকে জাস্ট একটাকে, 6টা সংখ্যা আছে, একটাকে জাস্ট আমি ক্ষুদ্রতম রাখছি,
ঠিক আছে, বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটির সম্ভাব্য মান কত, তো সব থেকে ক্ষুদ্রতম মান কি হতে পারে এর, তার জন্য কি করবো, বাকি যে 5টা আছে তাকে আমরা বৃহত্তম মানে পৌঁছে দেবো। তাহলে দেখো এক একটার মান যদি a+18 করে হয়, 5টার মান কত হবে, 5 × a+18। এবার এই যে যোগফলটা এটাই তো আমাকে 270 দেবে না, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, a প্লাস, এটাও মুখে মুখে করে ফেলা যায়, 5a + 19 হবে তোমাদের, 19 ওদিকে গেলে হবে 180। ঠিক আছে, দেখো আমি লেখার আগে করছি তোমাদের, 6 = হবে আমাদের 180। তাহলে এর যে ভ্যালু আসবে, মানে যে ক্ষুদ্রতম সংখ্যাটার যে ভ্যালু আসবে, 180, ক্ষুদ্রতম সংখ্যাটার যে ভ্যালু আসবে সেটা আমাদের কী আসবে, 30 আসবে, কী আসবে আমাদের 30। তো এটা আমাদের অ্যান্সার হবে। দেখো এখানে অ্যান্সার রয়েছে, মানে যে সংখ্যাটা ক্ষুদ্রতম তার সম্ভাব্য ক্ষুদ্রতম মান কী হতে পারে, 30 হতে পারে। অর্থাৎ এই 6টা সংখ্যার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা 30 হতে পারে, 30-র নিচে আর কিছু হবে না, যদি হয় 30-র ওপরে হবে, কিন্তু ক্ষুদ্রতম মান কিন্তু 30 হতে পারে। ঠিক আছে, তুমি করে দেখবে 30-র নিচে হবে না। এটা কীভাবে হলো জানো তো, তোমাদের একটা জিনিস বলি। ধরো সাপোজ আমি এখানে 9, 4 আর 5, আমি বললাম এই 9, 4 আর 5, এই 9, 4 আর 5-এর গড় কত। তুমি বললে যে 9, 4 আর 5-এর গড় হচ্ছে 6, হবে কী করে, 4 + 5 হচ্ছে 9, 9 + 9 মানে 18, 18/3 করলে হয় আমাদের 6। এদের যে গড় 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 কত আমাদের 6। এবার আমি এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি বলতে চাইছি যে এই 3টে সংখ্যা আছে, একটা সংখ্যা হচ্ছে 4, এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, ওই গ্রুপের 3টে সংখ্যার যে গ্রুপ তার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4, আর একটা সংখ্যা হচ্ছে x, আর একটা সংখ্যা হচ্ছে আমার y, এবং এদেরও গড় হচ্ছে আমার 6। আমার কথা বোঝা যাচ্ছে। এবার তোমাকে আমি বলে দিচ্ছি তার এই 3টে সংখ্যার মধ্যে বৃহত্তম হচ্ছে আমার y। তোমাকে আমি বলে দিচ্ছি এই বৃহত্তম সংখ্যার সবথেকে বৃহত্তম মান কি হতে পারে, সম্ভাব্য বৃহত্তম মান আমার কি হতে পারে। এরকমও প্রশ্ন দিয়ে দিতে পারে পরীক্ষার সময়। কি করব, ধরো এটাই একটা প্রশ্ন রেলে পড়েছে, কি করব আমরা। তুমি করবে কি, তুমি তো বলবে স্যার আমি তো জানি এখানে 9টাই হচ্ছে বৃহত্তম, মানে y আমাদের 9 হবে না। দেখো 4, একটা অপশন তুমি কি নিতে পারো, ক্ষুদ্রতম 4 রাখলে, মাঝেরটাকে তুমি 5 রাখলে, ওয়াইটাকে তুমি 9 রাখলে, তাহলেও তোমার গড় 6 আসছে। আর কি কিছু হতে পারে, মানে 9-এর থেকে কি এটা বেশি হতে পারে, হতে পারে। দেখো ক্ষুদ্রতমটা 4, মানে এই ওয়াই এর মান ভালো করে বুঝবে, এই যে ওয়াই, এই ওয়াই এর মানকে তার বৃহত্তম স্তরে পৌঁছে দেওয়ার জন্য বাকি দুটোকে সর্বনিম্ন স্তরে থাকতে হবে, তবেই ওয়াই আমার বৃহত্তম স্তরে পৌঁছবে। কারণ গড় বেসিক্যালি যোগফলের উপর নির্ভর করে, ঠিক আছে। যোগফলে যদি দুটো সংখ্যাকে কমিয়ে যাও তাহলে থার্ডটা অটোমেটিক্যালি কী হয়, বেড়ে যায়। তো আমরা একটাকে তার ক্ষুদ্রতম স্তরে রাখছি, দ্বিতীয়টাকেও যদি আমরা ক্ষুদ্রতম স্তরে রাখি, মানে 5টাকে যদি আমরা 4 করে দিই, তাহলে এই 5 থেকে একটা 1 বেরিয়ে 9-এর সঙ্গে যোগ গিয়ে 10 হয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে 4 + 4 + 10 করলেও হচ্ছে 18, 18/3 করলে গড় কিন্তু আমার 6 দিচ্ছে, মানে আমার অ্যান্সার হওয়া উচিত। এরকম যদি প্রশ্ন থাকে তাহলে ওয়াই এর সর্ববৃহত্তম মান আমার কি হতে পারে, হতে পারে 10, 9 কিন্তু নয়, 9 কিন্তু হবে না অ্যান্সার, ঠিক আছে। এখানেও আমার গড় 6 দিচ্ছে, এখানেও আমার গড় 6 দিচ্ছে, ওয়াই এর বৃহত্তম মান 9 নাকি 10, আমরা জানি 9-এর থেকে 10 বড়, তার মানে 10 এখানে অ্যান্সার হবে, 9 কিন্তু হবে না। আমার কথা বোঝা যাচ্ছে। এবার দেখো, এবার এখান থেকে যা বুঝলে সেটা এইখানে তুমি অ্যাপ্লাই করো। এটা তো তোমাদের সিনারিও দিয়ে বুঝিয়ে দিলাম, একদম অ্যাপ্লাই করে বাস্তবে যা হয়। এবার এইখানটা দেখো ভালো করে, এই জায়গাটা দেখো, এখানেও কিন্তু আমরা সেম করেছি। এই যে এখানে আমি বৃহত্তমটা বার করলাম, এখানে আমি ক্ষুদ্রতমটা আমাকে বার করতে বলেছে। তাহলে এই যদি ক্ষুদ্রতম হয়, এই যে যেহেতু ক্ষুদ্রতম, কে তার ক্ষুদ্রতম মানে সব থেকে ছোটো মান দেওয়ার জন্য বাকি 5টাকে তার সর্ববৃহত্তম মানে রাখতে হবে, তবেই এর ক্ষুদ্রতম মান বেরোবে। ওই জন্য আমরা বাকি 5টাকে তার বৃহত্তম মানে রেখেছি, কারণ দেখো বৃহত্তম সংখ্যাটা হচ্ছে a+18, ঠিক আছে। তাহলে বাকি 5টাকেই ওই a+18 দিয়ে দাও, তার মানেই তোমার সর্বনিম্ন স্তরে চলে যাবে। ওই জন্য এর মানে এখানে 30 হয়েছে, 30 নিচে আর হতে পারে না। এখানে যেমন 10-এর ওপরে আর আসবে না। তুমি যাই করে নাও না কেন, যদি তুমি ক্ষুদ্রতম 4 ধরো, দেখো যদি তুমি বলো যে ক্ষুদ্রতম 2, তাহলে আবার অন্য কিছু হবে। আমি প্রশ্নে কি বলে দিয়েছিলাম এখানে, যে ক্ষুদ্রতমটা 4, বাকি দুটো এক্স আর ওয়াই হচ্ছে বৃহত্তম, তাহলে ওয়াই এর সম্ভাব্য বৃহত্তম মান কী হতে পারে, তখন কিন্তু অ্যান্সার আমার কী হবে, 10ই হতে পারে। ঠিক আছে, একদম জাস্ট বুঝলাম তোমাদের, আশা করি এবার মাথায় ঢুকেছে। চলো এটা যদি মাথায় ঢুকে থাকে, এই অঙ্কের ওপরেই আরেকটু ঘুরিয়ে এই শিফটে আরেকটা প্রশ্ন পড়েছে, সেটাও দারুণ প্রশ্ন। চলো ওই জন্য বললাম, মানে আগের দিন আমি যখন রিজনিং করেছিলাম তোমাদের বলেছিলাম যে এখানে যে ম্যাথ প্রশ্নগুলো আছে খুব সাংঘাতিক এবং ভালো লেভেলের প্রশ্ন আছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যেটা বললাম এরকম ধরনেরই একটা প্রশ্ন, কিন্তু স্লাইটলি ডিফারেন্ট, ঠিক আছে, ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান। বলেছে এ বি সি 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, যাদের গড় হচ্ছে 28। এবার বলেছে সি কিন্তু মানে বি এর থেকে বড় অথবা সমান, বি কিন্তু এর থেকে বড় অথবা সমান। এই যে কথাটা বলা আছে না, এইটা একটু ভালো করে বুঝবে, কারণ এটাই আমাদের কি পয়েন্ট এখানে।
এ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু বি অ্যান্ড বি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সি, মানে সি বি এর থেকে বড় হতে পারে বা সমান হতে পারে, বি এর থেকে বড় হতে পারে বা সমান হতে পারে। মানে তুমি যদি এগুলোকে গ্রেটার দ্যান ইকুয়াল টু ফরম্যাটে না লিখে যদি অনলি গ্রেটার দ্যান ফরম্যাটে লেখো, তাহলে সি বড় বি এর থেকে, বি বড় এর থেকে, মানে বি মাঝখানে আছে সোজা কথা বলতে। এবার এখানে বলছে যদি মধ্যমা হয় আমাদের এইটা a+16 যদি মধ্যমা, এখন তুমি জানো যে মধ্যমা বা মিডিয়ানের ফরম্যাট হচ্ছে যাই থাক না কেন র্যান্ডাম, তাকে আমাকে কী করতে হয়, ছোটো থেকে বড়তে সাজাতে হয়। এবার বড় থেকে সাজানোর মধ্যে যেটা আমাদের মাঝখানে আসে সেটা যাই হতে পারে, সেই সংখ্যাটাই আমাদের হচ্ছে মধ্যমা। মধ্যমা আর গড়ের মধ্যে পার্থক্য আছে, ওকে। তো এখানে আমরা এ বি সি এর ভ্যালু জানি না, কিন্তু যেহেতু বি মাঝখানে আছে আমরা বলবো বি এর ভ্যালু হচ্ছে a+16। এ তো এ আর বি এর ভ্যালু হচ্ছে a+16। তোমাদের বলে যে সি এর ক্ষুদ্রতম মান কী হবে, এই যে সি এর ক্ষুদ্রতম মান কী হবে। এক তুমি করতে পারো হিট অ্যান্ড ট্রায়াল মেথডে করতে পারো অপশন টেস্টের মাধ্যমে, ঠিক আছে। আর আমি তোমাদের বেসিক মেথডটা দেখিয়ে দিচ্ছি। এবার অপশন টেস্টের মাধ্যমে করলে প্রবলেম হয় অনেক সময়, ওই জন্য বেসিক মেথডটা জেনে রাখা জরুরি। বেসিক মেথডটা টাফ নয়, ক্যালকুলেশন তুমি যত স্পিডে করবে বেসিক মেথড তোমাকে তত স্পিডে অ্যান্সার দেবে। অনেকে 20 সেকেন্ড বা 10 সেকেন্ডে অ্যান্সার বার করে ফেলে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিচ্ছি এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বি অ্যান্ড গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, এইটা কিন্তু জানা খুব জরুরি। এই যে লাইনটা লিখলাম এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট লাইন। এখন আমরা দেখতে পাচ্ছি যে বি এর যে ভ্যালু আসছে সেটা আমাদের কি আসছে, a+16 আসছে, আর এ তো আমাদের এ আর সি তো আমাদের সি, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটেকে যখন আমরা যোগ করছি, এই তিনটেকে যখন আমরা যোগ করছি তখন আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি গড় হচ্ছে 28, তাহলে তিনটের যোগফল কত হবে, 28 × 3, ইয়েস অর নো বলো, 28 × 3, তার মানে কত হবে এখানে আমাদের, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের হবে 84, ঠিক আছে। 6 + 2 84, হ্যাঁ 84 আমাদের হবে, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে যে এখানে বি এর ভ্যালু আমরা কী ধরেছি, a+16, কারণ বি আমাদের মাঝখানে আছে, সেটা আমাদের মধ্যমা। বি এর ভ্যালু আমরা কী ধরেছি, a+16। এবার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি সি এর ভ্যালু আমরা কী পাচ্ছি, এখান থেকে সি বার করে ফেলো। সি এর ভ্যালু আমরা কী পাচ্ছি, 2a+16 মাইনাস, মানে এইটা আমাদের মাইনাসে যাবে বেসিক্যালি, 84 মাইনাস 2a+16, 2a+16, ঠিক আছে, 2a-16, সরি, কারণ সবটাই ওদিকে যাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সি এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 68 - 2a, এই আমাদের আসছে, তাই না, 68 - 2a আসছে, ওকে। এবার তুমি দেখো সি এর ভ্যালু হচ্ছে এই আর বি এর ভ্যালু হচ্ছে এই। এবার তুমি এইটুকুর দিকে তাকাও, কোনটুকুর দিকে তাকাবে, এই যে এইটুকু, বি আর সি, এই রিলেশনটার দিকে জাস্ট তাকাও, জাস্ট আ মিনিট। বি আর সি এই যে রিলেশনটা আছে না, এই রিলেশনটার দিকে জাস্ট তাকাও, এই রিলেশনটার দিকে তাকাও এখানটায়। এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে বি গ্রেটার দ্যান অর বি লেস দ্যান অর ইকুয়াল টু সি, তাহলে বি এর ভ্যালু আমাদের কী আছে, a+16 আছে, ঠিক আছে। আর সি এর ভ্যালু আমাদের কী আছে, 68 - 2a আছে। এখান থেকে আমরা যদি সলভ করি আমরা দেখতে পাবো যে এর যে ভ্যালু আসছে, ঠিক আছে, 68 - 16 করলে আমাদের হচ্ছে 52, তাহলে 3a = 52, 52 তো আমাদের যায় না, সো এখানে 17.5 আসবে। এবার দেখো এর ভ্যালু আমাদের 17.55 নয় সামথিং আসবে, 17 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু ওপরে লেখা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এর ভ্যালু আমাদের 17 হতে পারে, 17 পয়েন্ট সামথিং হতে পারে না, ঠিক আছে, কারণ পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে, পূর্ণ সংখ্যা তো পয়েন্ট দিয়ে আসে না। তার মানে এর যে ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি সেটা কি পাচ্ছি, আইদার 17 নিচে হবে। এইটাকে যদি আমরা এক্সপ্লেন করি তাহলে আমরা কী লিখতে পারি, এর ভ্যালু কী হবে, লেস দ্যান 17 হতে পারে, অথবা এর ভ্যালু ইকুয়াল টু হতে পারে 17, ভালো করে বুঝবে। এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এর ভ্যালু কী হতে পারে, লেস দ্যান 17 হতে পারে, 17 থেকে বড় কোনোভাবেই হবে না, অথবা কী হতে পারে 17 সমান হতে পারে। এবার আমি তোমাদের একটু আগে কী বলেছি, একটা লাইন আছে, তাকে ছোট করার জন্য তোমাকে কী করতে হবে, বাকিগুলোকে বড় করে দিতে হবে। দেখো আমরা এর ভ্যালু লেস দ্যান 17 নেব না, আমরা এর ভ্যালু সর্বোচ্চ মান এর কী হতে পারে, 17ই হতে পারে, তার বেশি হবে না, আইদার 17-এর নিচে যাবে অথবা 17 হবে। তো আমরা এর মান 17 নেবো। কেন নেবো, কারণ সিকে আমাকে ক্ষুদ্রতম করতে হবে, তার মানে এ আর বিকে আমাকে সর্বোচ্চ স্থানে রাখতে হবে, ঠিক আছে। এবার তুমি কি করো, এই এর যে সর্বোচ্চ মান সেটাকে এখানে বসাও, তুমি সি এর সর্বনিম্ন মান পেয়ে যাবে। সি এর সর্বনিম্ন মান কত হবে, 34 হবে। দেখো আমি একটু আগে যেমনটা বললাম যে এ আর বিকে আমার সর্বোচ্চে পৌঁছে দিতে হবে, তবেই সি এর মান সর্বনিম্ন হবে। আমার কথা বোঝা যাচ্ছে, এ আর বিকে সর্বোচ্চে পৌঁছে দিতে হবে তবেই সি এর মান সর্বনিম্ন হবে। দেখো এমনটা নয় কিন্তু যে এ আর বি এর মান সর্বোচ্চে পৌঁছানো মানে এ আর বি সি এর থেকে বড় হবে, তা কিন্তু নয়।
এর সম্ভাব্য মান সর্বোচ্চে পৌঁছে যাবে, বি এর সম্ভাব্য মান সর্বোচ্চে পৌঁছে যাবে যখন এর সম্ভাব্য মান সর্বোচ্চে পৌঁছে যাবে। কেন? কারণ বি এর মান এর উপরে নির্ভর করে। আমরা এখানে কি পাচ্ছি 16 + 17, এ + 16 মানে কি 16 + 17, কারণ এর মান আমরা 17 রাখছি। তাহলে আমার এখানে জাস্ট মিনিট, হ্যাঁ, তাহলে আমার এখানে ভ্যালু কি দিচ্ছে, আমার এখানে ভ্যালু দিচ্ছে 33, ঠিক আছে। অর্থাৎ বি এর সর্বোচ্চ মান হতে পারে 33, এর সর্বোচ্চ মান হতে পারে 17, এবং এই দুটোকে যখন আমরা সর্বোচ্চে রাখবো তখন সি এর সর্বনিম্ন মান দেবে 34। কী দেবে আমার? 34। তাহলে অ্যান্সার আমার এখানে কী হবে? 34 অ্যান্সার দেবে। এটা আমি তোমাদের এক্সপ্লেন করলাম বলে দেরি হলো আমার করতে। আমি আবারও বলছি, নিজেরা যখন করবে তখন কাউকে এক্সপ্লেন করার দরকার নেই। সো নিজেরা বুঝবে এটা 17 মান এখানে পুট করবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে 34। ক্লিয়ার হলো? এখান থেকে বি এর সর্বোচ্চ মানও বার করা যায়, 33 হবে বি এর সর্বোচ্চ মান, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এটাকে তুমি দুটো পার্টে সলভ করতে পারো। এক তো তুমি বেসিকে সলভ করতে পারো, আর তুমি অপশন টেস্ট করতে পারো। আমি তোমাদের অপশন টেস্ট দিয়ে প্রথমে দেখাই। বলেছে বার্ষিক X% সরল সুদে কিছু পরিমাণ টাকার 6 বছরের সুদ আসল হচ্ছে এত টাকা। শুধু এইটুকু পড়লেই অপশন টেস্ট করা যায়। তুমি অঙ্কটা পড়ে দিচ্ছি, এবং 11 বছরের সুদ আসল হচ্ছে এত টাকা। তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে। দেখো, এক্সের মান নির্ণয় করতে বলেছি। এক্স কি? এক্স হচ্ছে তোমাদের বার্ষিক সরল সুদ, সুদের যে হার সেটা হচ্ছে X%, মানে 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে এইটা। এবার দেখো এই এক্সের মান এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা হবে। আমি প্রথম অপশানটা এখানে কনসিডার করছি। তুমি দেখতে পাচ্ছি 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 7.5। 1 বছরে যদি এত টাকা হয়, 6 বছরে কত টাকা হবে? 7.5 × 6 মানে তোমাদের 45 টাকা হবে। 45 টাকা হচ্ছে সুদ, আর আসল হচ্ছে 100। তাহলে সুদ আসল কত হবে? সুদ প্লাস আসল মানে 100 + 45, 145। দেখো 145-এর মাল্টিপিল কি এটা? না। 145-কে দেখো, 145 মানে লাস্টে 5 আছে, তো 5কে কত দিয়ে গুণ করলে 8 আসে না কিছুতে। সো 145-এর মাল্টিপিল এটা নয়, মানে 145-এর নামটা পড়লে এটা পাওয়া যাবে না। শুধু এই অপশন আমাদের কেটে বেরিয়ে যাবে। নেক্সট অপশন হচ্ছে 5। 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, 6 বছরের সুদ কত হবে? 30 টাকা। সুদ আসল কী হবে? 130। 130-এর লাস্টে শূন্য আছে, শূন্যের সঙ্গে কোনো কিছু দিয়ে গুণ করলেই 8 আসে না, লাস্টের ইউনিট ডিজিট কী আছে? 8। সুতরাং এই অপশন আমাদের কেটে যাবে। পরেরটা দেখো 8। 100 টাকায় 1 বছরের সুদ 8 টাকা, 6 বছরের সুদ কত হবে? 48। 100 টাকায় 6 বছরের সুদ হয় 48, তাহলে সুদ আসল কী হবে? 100 + 48, 148। 148-এর শেষে 8 আছে, 8-এর সঙ্গে কিন্তু তোমাদের 6 দিয়ে গুণ করলে 8 আসে। যদি তুমি এটাকে ক্ল্যারিফাই করতে চাও, তুমি দেখবে 148 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। তার মানে এইটাই আমাদের অপশান দাঁড়াবে, বাকিগুলো আমাদের কেটে যাবে। এটাও করে দেখবে, হবে না, ঠিক আছে। 6 × 6 = 36 দাঁড়াবে, মানে 136। 136-কে যদি তুমি 8 দিয়েও গুণ করো, মানে 18 দিয়ে গুণ করো, তবে এটা আসে না, ঠিক আছে। তো ভ্যালু এখানে আসবে না। তো 8 এখানে আমাদের অ্যান্সার হবে। এক্সের ভ্যালু কী হবে? 8। দেখে নাও, আমি আবারও বলে দিচ্ছি, অনেকে বুঝতে পারেন যে কী বলতে চেয়েছি আমি, তো সেটা একবার বলে দিই। দেখো, অপশান টেস্ট যদি মেথড করো, 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 7.5, তাহলে 100 টাকায় 6 বছরের সুদ কত হবে? আমি একটাই এই লাইনটা থেকেই অপশান টেস্ট করছি, তুমি তাহলে দ্বিতীয় লাইনটাও নিতে পারো। তো এখানে 6 বছর, তখন তোমাকে 11 বছরের সুদ করতে হবে, মানে 7.5-এর সঙ্গে 11 গুণ করতে হবে। এখানে ছোটোটা আমি গুণ করছি, আমার কত হয়? 45, ঠিক আছে। এবার এটা সুদ, তাহলে আসল কী হবে? 145, ঠিক আছে। আমাদের 145 বেরোচ্ছে, কিন্তু অঙ্কে বলছে 2368। দেখো, আমরা যখন 100 ধরছি আর যখন রেট এইটা ধরছি, তখন আমাদের কি বেরোচ্ছে? 145 বেরোচ্ছে। সুদ কষার অঙ্কে তো আমরা 100ই ধরি প্রিন্সিপাল। তাহলে এই ইউনিটের সঙ্গে যদি ওটাকে আমরা ট্যালি করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশানে আসছে না, কারণ 145 দিয়ে ওটাকে ভাগ করা যাচ্ছে না। কোনটাকে? 2368-কে। কেন? লাস্টে 5 আছে, 5-এর সঙ্গে কোনো কিছু দিয়ে গুণ করলে 8 তো আসে না, সুতরাং এই অপশান আমাদের কেটে বেরিয়ে যাবে। এটা দেখো, 5 টাকা 1 বছরে, 6 বছরে কত হবে? 30 টাকা। 30 টাকা হচ্ছে সুদ, তাহলে আসল কী হবে? 100 + 30, 130। লাস্টে শূন্য আছে, শূন্যর সঙ্গে কী দিয়ে গুণ করলে 8 আসে না, এটাও কেটে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 আছে, 1 বছরে 8, 6 বছরে কত? 48। তাহলে সুদ আসল কী হবে? সুদ তো আমাদের 48 হলো, সুদ আসল কী হবে? 148। দেখো এখানে 8 আছে, তুমি দেখবে 148-এর সঙ্গে তুমি যদি 16 দিয়ে গুণ করো, এখানে একটু ক্রস দেখাচ্ছি, 148-এর সঙ্গে তুমি যদি 16 দিয়ে গুণ করো, তুমি দেখবে 2368 আসছে আমাদের, ঠিক আছে। অতএব এইটা আমাদের অপশানে দাঁড়াবে, এইটা আমাদের কারেক্ট অপশান হবে। তুমি চাইলে আরেকবার ওই কী করতে পারো, 100 টাকায় 1 বছরের সুদ 8 টাকা, তো 11 বছরের সুদ কত হচ্ছে? 88 টাকা। তাহলে 80 টাকা যদি সুদ হয়, আসল কত হবে? 188। 188-এর সঙ্গে তুমি যদি 16 দিয়ে গুণ করো, তুমি দেখবে তাও 3008 এসে যাচ্ছে, মানে নেক্সট লাইনটা এসে যাচ্ছে। সুতরাং এখানে আমরা ডবল ক্রস চেক করতে পারি এবং দেখতে পারি যে 3 আমাদের, মানে 3 নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। এটা হলো অপশান টেস্ট মেথড। ক্লিয়ার? দিস মেথড ইজ কনসিডার্ড অ্যাজ অপশান টেস্ট মেথড। নাও লুকিং টু দ্য বেসিক মেথড। চলো বেসিক মেথড দেখা যাক। বেসিক মেথডে আমরা দেখতে পাচ্ছি 6 বছরে
আমাদের সুদাসল কত হচ্ছে, 0.2 নোটের সুদাসল, সুদাসল মানে কি সুদ প্লাস আসল, কত হচ্ছে আমাদের 2368, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি 11 বছরে আমাদের সুদাসল, 0.2 নোটের সুদ নয় আসল নয়, সুদাসল কিন্তু, এই জন্য অঙ্কটা টাফ, যদি সুদ বলতো বা আসল বলতো অনেক আগে উত্তর বেরিয়ে যেত, ঠিক আছে, ক্যালকুলেশনে টাফ হয়ে যায়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য কত আমাদের সুদাসলে, আমরা দেখতে পাচ্ছি 640 আমাদের পার্থক্য হচ্ছে। এখানে বছরের পার্থক্য কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 5 ইয়ার পার্থক্য হচ্ছে। তোমাদের মনে রাখতে হবে সুদ কষার অঙ্কে প্রিন্সিপাল দুটো ক্ষেত্রেই পি আর পি থাকে, কিন্তু ইন্টারেস্ট আলাদা হয়। এখানে যে পার্থক্যটা এসছে বেসিক্যালি সুদ আসলের পার্থক্য হলেও অ্যাকচুয়ালি সুদের কোনো পার্থক্য, মানে আসলের কোনো পার্থক্য হয় না, কারণ আসল যা আছে তাই থাকে, সুদটা বাড়ে কমে। এখানে যে পার্থক্যটা এসছে এটা সুদের পার্থক্য এসছে, অর্থাৎ 5 বছরে সুদ বেড়েছে 640 টাকা, ঠিক আছে। তাহলে 1 বছরে সুদ কত বাড়বে, আমরা যদি এখানে করি 12, তার মানে 128, ঠিক আছে। 1 বছরের সুদ আমাদের কত বাড়বে, 128। এবার তুমি এই 6 ইয়ারটাকে নাও, তাহলে 6 ইয়ারের সুদ আমাদের কত বাড়বে, 128 ইন্টু 6 করলে আমাদের কি আসবে, 640, 12, 76, 6 তোমাদের 48, হ্যাঁ 67768 আসবে তোমাদের, এইটা আমাদের আসবে। এটা হচ্ছে আমাদের 6 বছরের সুদ। দেখো 6 বছরের সুদ আসল হচ্ছে এইটা হচ্ছে 6 বছরের সুদ আসল, আর এইটা হচ্ছে 6 বছরের সুদ। তাহলে আসল কত হবে, 6 বছরে আমাদের প্রিন্সিপাল কি হবে, কারণ প্রিন্সিপাল তো 6 বছরেও যায় 11 বছরেও তাই, প্রিন্সিপাল তো চেঞ্জ হয় না। তোমরা জানো সরল সুদে প্রিন্সিপাল চেঞ্জ হয় না, জটিল সুদে চেঞ্জ হয়, এখানে তো সরল সুদের কথা বলেছে। তো কত আমাদের 2368, এটা হচ্ছে আমাদের সুদ আসল। তার থেকে আমরা যদি সুদটাকে বিয়োগ করি আমরা আসল পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি আসল হচ্ছে কত আমাদের 1600 টাকা আমাদের আসল হচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি 1 বছরের সুদ বার করেছিলাম কত, 128 টাকা। তাহলে 128 টাকা যদি 1600 টাকার 1 বছরের সুদ হয়, তাহলে 100 টাকা সুদ কত হবে, 16 দিয়ে এটাকে ভাগ করলে পেয়ে যাবো, এইটা আমাদের অ্যান্সার হবে। আবারও বলছি 128 টাকা আমাদের 1 বছরের সুদ, কতর ওপরে, 1600 টাকার ওপরে। তাহলে 100 টাকায় সুদ কত হবে আমাদের, আমরা দেখতে পাচ্ছি দুটো শূন্য কেটে যাবে, 16 দিয়ে এটাকে কাটলে হবে 8%, ঠিক আছে। তোমাদের এক্সের ভ্যালু জিজ্ঞেস করেছে, কারণ পার্সেন্টেজ তো উপরেই দেওয়া আছে, এক্সের ভ্যালু কত হবে আমাদের 8 হবে আনসার। এইভাবে আমরা বেসিক দিয়েও করতে পারি, এটাই বেসিক্যালি। এটাকে আরও টাফ করে করা যায়, সেটা লঙ্গার বেসিক হবে, এটা শর্টার বেসিক, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এত এর বর্গমূল কত। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 660, 49 আছে, মানে লাস্টে 9 আছে, মানে আইদার 3 হবে লাস্টে অথবা 9 হবে, কারণ আমরা জানি যে 3-এর স্কোয়ার করলে আমরা 9 পাই, এবং 7-এর স্কোয়ার করলে আমরা 9 পাই, 3-এর স্কোয়ার করলে আমরা 9 পাই, আর 7-এর স্কোয়ার করলে আমরা 49 পাই। 49 মানে লাস্টে আমাদের 9 আছে, 49কে কনসিডার করবো না, কিন্তু দেখবো 49, কিন্তু কনসিডার করবো আমরা 9। তো আইদার লাস্টে 3 আসবে অথবা 7 আসবে। এবার দেখতে পাচ্ছি 660 আছে, 25-এর স্কোয়ার আর 26-এর স্কোয়ারের মাঝখানে অবস্থান করছে, 26-এর স্কোয়ারের কাছাকাছি, তো 7 হবে লাস্টে, আর 25 টাকা আমরা নিয়ে নেবো, তো 257 আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? দেখো মুখে করা যায়, বলে দিই এর রুলসটা কি, অনেকে বুঝতে পারো না। এই হচ্ছে তোমাদের আছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি লাস্টে 9 আছে, 9 কার স্কোয়ারে আসে, আমরা দেখতে পাচ্ছি 3-এর স্কোয়ারে আসে এবং 7-এর স্কোয়ারে আসে। 3 নেবো না 7 নেবো, তার জন্য আমাদের এইটাকে কনসিডার করতে হবে, এই বাকি পার্টটাকে। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কার স্কোয়ারের মাঝখানে আসে, সেটা আমাকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 25-এর স্কোয়ার করলে আমরা কি পাই, 625 পাই, ঠিক আছে। আর আমরা যদি 26-এর স্কোয়ার করি তাহলে আমরা কি পাই, 676 পাই, সব তো মুখস্থ আছে, সবার জানা কথা। তাই আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে আমাদের আসে 660 আসে, আমাদের এই সংখ্যাটা এর মাঝখানে আসে, ঠিক আছে। তুমি বলো এই সংখ্যাটা কার কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি গ্যাপ দেখি, 625 আর 660-এর যদি আমরা গ্যাপ দেখি, এখানে আমরা গ্যাপ কত পাচ্ছি, আমরা গ্যাপ পাচ্ছি এখানে 5, 2 আর 3, মানে 35-এর গ্যাপ পাচ্ছি, ঠিক আছে। আর এখানে যদি আমরা গ্যাপ দেখি, অবশ্যই গ্যাপ এখানে গ্যাপটা কি, এখানে গ্যাপটা কম না, কতর গ্যাপ এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখছি 16-র গ্যাপ, ঠিক আছে। এখানে আমরা কত, 16-র গ্যাপ আছে আমাদের, ঠিক আছে। এবার যেহেতু বড় সংখ্যাটার দিকে ঝুঁকে আছে এই সংখ্যাটা, কোনটা, এইটা যেহেতু 26-এর স্কোয়ার মানে বড় সংখ্যার দিকে ঝুঁকে আছে, সো আমরা এখানে বড়টা নেব, ঠিক আছে। আমরা এখানে কী নেবো, বড়টা নেব, আর সামনেরটার জন্য অলওয়েজ আমরা ছোটোটাই নেব। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 25 এবং 7 আমাদের আসবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 257, এইটা আমাদের অ্যান্সার আসবে। ক্লিয়ার হলো? এই যে 3 আর 7-এর ব্যাপারটা বুঝলে কিনা বলো। দেখো আমি আবারও বলে দিচ্ছি, এটা অনেকের মাথায় ঢোকে না, তবু আমি আরেকবার রিপিট করে দিই ওই জন্য। 25-এর স্কোয়ার আর 26-এর স্কোয়ারের মাঝখানে 660 আছে, এই সংখ্যাটা আমাদের 25-এর স্কোয়ার আর 26-এর স্কোয়ারের মাঝখানে আছে। এবার প্রথম
যেটুকু টার্ম তার জন্য আমরা ছোট সংখ্যাটা অলওয়েজ নেব। অর্থাৎ এখানে 25 আসবে না 26 আসবে সামনে, অবশ্যই 25 আসবে। ক্লিয়ার? অবশ্যই কী আসবে আমাদের 25 আসবে। তো 25 তো আমরা নিয়ে নিলাম, 25 তো আমরা নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা 25 নেওয়ার পরেও 3 নেবো না 7 নেবো? কারণ দেখো অপশানে দুটোই আছে, এটাও আছে আবার এটাও আছে। দেখো 2 আর 4 অপশানটাকে দেখো, দুটোই আছে। তো কোনটাকে নেব? মনে রাখবে এই 660টাকে এবার কনসিডার করতে হয়। 660টা কার দিকে ঝুঁকে? বড় সংখ্যাটার দিকে ঝুঁকে নাকি ছোট সংখ্যাটার দিকে ঝুঁকে? আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যাটার কাছাকাছি আছে, কারণ গ্যাপ আমাদের কত দিচ্ছে? 16 গ্যাপ দিচ্ছে, সেহেতু আমরা বড় সংখ্যাটাকে এখানে কনসিডার করে নেবো। অর্থাৎ অ্যান্সার আমাদের কত আসবে? 257 আমাদের অ্যান্সার আসবে। বোঝা গেল? চলো নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা হচ্ছে এখনও পর্যন্ত যত প্রশ্ন করেছি সব থেকে টাফ প্রশ্ন হচ্ছে এইটা। 1 নম্বর কথা, এই শিফটটা খুব ভালো শিফট, এই জন্যই বলেছি তোমাদের। 2 নম্বর কথা হচ্ছে এই শিফটে আমি কোনো প্রশ্ন নর্মালি আমি কী করেছি তোমাদের শর্টকাট দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এই প্রশ্নটাকে আমি একটু বেসিক থেকে বোঝাবো তোমাদের, আমার ভালো লাগছে ওই জন্য বেসিক থেকে বোঝাবো। যদি কেউ চাও যে বেসিক না বুঝতে, সে জীবনেও শর্টকাট বুঝতে পারবে না, কারণ এই প্রশ্নটা বেসিক্যালি কোনো শর্টকাট হয়ই না, ঠিক আছে? এই প্রশ্নটা কিছু থিওরাম, কিছু বিশেষ কনসেপ্টের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। এর আগে আমি তোমাদের একটা কথা বলি, সরি অ্যাকচুয়ালি প্রচণ্ড সর্দি হয়েছে, সেই জন্য আমার একটু গলায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে? হয়তো তোমরা শ্বাসের আওয়াজে শুনতে পাচ্ছ, রিয়েলি সরি, একটু টেনে কথা বলতে হচ্ছে। তো কি যেটা বলছি সেটা শোনো, ফোকাস অন দ্য ম্যাথ প্লিজ। বলছে তোমাদের যে ঠিক 7টা করে উৎপাদক আছে এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? দেখো আমি যদি কনসেপ্ট জানি তো এই অঙ্কটা আমি দুটো সলভ করতে পারবো, আর আমি যদি কনসেপ্ট না জানি পৃথিবীর কোনো শর্টকাটই তোমাকে এই অঙ্কটা সলিউশন দিতে পারবে না, ঠিক আছে? গ্যারান্টি দিয়ে বুঝিয়ে দিলাম। আমার থেকে অনেক বড় বড় পণ্ডিত আছেন ইউটিউবে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখে নিতে পারো। দেখো যে কনসেপ্টটা কাজ করবে এই অঙ্কটা করতে গিয়ে সেটা হচ্ছে পূর্ণবর্গ যদি কোনো সংখ্যা হয়, যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ হয়, ঠিক আছে, তাহলে তার উৎপাদকের সংখ্যা হয় বিজোড়। তাহলে তার কী হয়? উৎপাদকের যে সংখ্যা হয়, কী হয়? উৎপাদকের সংখ্যা, সেটা কী হয়? বিজোড় সংখ্যা উৎপাদক থাকে তার। এই কনসেপ্টটা আমার কাজ করবে। এবার এখানে বলেছে এমন দুটো সংখ্যা এবং তারা ক্ষুদ্রতম হবে, ঠিক আছে? মানে তাদের ওপরে থাকতে পারে, তাদের নিচে আর কোনো সংখ্যা থাকবে না। তো এমন দুটো ক্ষুদ্রতম সংখ্যা কী হতে পারে? যাদের প্রত্যেকে 7টা করে উৎপাদক আছে এবং তাদের যোগফল কত বার করতে বলেছে। মানে এক্স ইন্টু ওয়াই, সরি এক্স ইন্টু নয়, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আমার 793 হবে, এবং এক্সও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ওয়াইও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমাকে খুঁজে খুঁজে দেখতে হবে এমন কোন পূর্ণবর্গ সংখ্যা আছে যাদের যোগফল করলে আমার 793 হয়। তোমরা বলবে এ তো স্যার খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো হয়ে গেল। অ্যাকচুয়ালি নয়, খুব ইজিলি সমাধান করা যায়, ঠিক আছে? দেখো পূর্ণবর্গ সংখ্যা বলতে কি? এক একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, আমার কথা বুঝতে পারছো? 1 9 4 আছে, ঠিক আছে? 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 স্কোয়ার করলাম তোমাদের, তারপর 4 স্কোয়ার 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? তারপর তোমাদের 25 হয়ে গেল, 5 6 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? তারপর তোমাদের 7 মানে 49, 8 মানে 64, এগুলো একটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এক্সের ভ্যালু এগুলোর মধ্যে যে কোনো একটা হবে, আর ওয়াইয়ের ভ্যালু বেরোবে যখন আমি এক্সকে পাবো, কারণ ওয়াই ভ্যালু তখন বেরিয়ে যাবে। আমাকে দেখতে হবে দুটোই কি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তবেই আমার এইটা ভ্যালিড হবে, নাহলে আমার পরের অপশানগুলো যেতে হবে। এই তো দাগানো রয়েছে বলে আমরা বুঝতে পারছি এটাই কারেক্ট অ্যান্সার, কিন্তু পরের অপশানগুলো যেতে হতে পারে, ঠিক আছে? দেখো একটা জিনিস, তুমি এগুলোকে যদি সমাধান করো তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি দেখো পর করতাম, 64 পর্যন্ত আমার লিখেছি, চলো করা যাক। এটাই হচ্ছে শর্টকাট। তুমি যদি বলো শর্টকাট কী স্যার, এই হচ্ছে শর্টকাট, এইটুকু তোমাকে খাটতেই হবে। এবার একটু স্পিডে করতে হবে, আমি তো তোমাদের বোঝাচ্ছি বলে আস্তে আস্তে কচ্ছপ গতিতে বলছি। তো 793 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 792 হয়। বলো, তার মানে এক্স হচ্ছে তোমাদের 1 আর ওয়াই হচ্ছে তোমাদের 792। তো তুমি ভালো করে দেখো 792কে একটা পূর্ণবর্গ সংখ্যা না, তো এটা কেটে বেরিয়ে। আবারও বলছি ভালো করে বোঝো, এক্সকে আমরা 1 নিচ্ছি, ঠিক আছে, আর ওয়াইকে আমরা কী নিচ্ছি? 792 নিচ্ছি, তবেই তো আমার যোগফল করলে 793 আসছে। তুমি ভালো করে বোঝো, ওয়াই কি একটা পূর্ণবর্গ সংখ্যা? না, এক্স মানে 1 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, ওকে, কিন্তু ওয়াই কি একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, সেই জন্য আমাদের 1 কেটে বেরিয়ে গেল। ঠিক সেমভাবে তুমি দেখবে যদি 4 করো, মানে এক্সকে যদি 4 ধরে নাও, ওয়াই আমাদের কী বেরোবে? 193 থেকে 4 বিয়োগ করলে বেরোবে, দেখবে 4ও আমাদের কেটে বেরিয়ে যাবে। ঠিক সেমভাবে আমাদের 9 কেটে বেরিয়ে যাবে, 16 কেটে বেরিয়ে যাবে, 25 কেটে বেরিয়ে যাবে, 36 কেটে বেরিয়ে যাবে, 49 কেটে বেরিয়ে যাবে, কিন্তু 64 কাটবে না। মানে তুমি যদি এক্সকে 64 ধরো, তুমি দেখবে
793 থেকে 64কে তুমি বিয়োগ করো, তুমি কি পেয়ে যাবে? 729 পেয়ে যাবে। কি পেয়ে যাবে বললাম? 729। আর দেখো এই 64ও একটা পূর্ণবর্গ সংখ্যা, 729ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। 64 হচ্ছে 8 স্কোয়ার, 729 হচ্ছে 27 স্কোয়ার। তাহলে হলো, তার মানে দুটো সংখ্যা, এবার এই দুটো সংখ্যা যেহেতু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এবং এদের যোগফল যেহেতু 793 দিচ্ছে, সেহেতু অপশন আমাদের এটা কারেক্ট হবে। এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। এবারে বেসিক একটা পদ্ধতি আছে, এইটুকুই তোমাকে বুঝতে হবে, যাকে এখানে কিন্তু করার কিছু নেই, এই জন্য এটা শর্টকাট, মাথায় তোমার চলবে। ঠিক আছে, এ তোমরা বলে এতগুলো স্যার আমাকে বিয়োগ করে করে দেখতে হবে, হ্যাঁ করে দেখতে হবে, কারণ এই ধরনের যে তোমাদের অঙ্ক তার কিন্তু কোনো শর্টকাট সত্যিই হয় না। ঠিক আছে, এবার এর যে বেসিকটা সেটা আমি তোমাদের একটু বলে দিই, যদিও বেসিকটা আমি তোমাদের 3টে ভিডিওতে আগেও করিয়েছি। ওকে, দেখো বেসিক হচ্ছে, ধরো সাপোজ আমি একটা সংখ্যা লিখছি, সাপোজ ধরো আমি লিখছি 18। ঠিক আছে, আচ্ছা 18-র কটা উৎপাদক আছে? উৎপাদক বলতে কি বোঝায়? উৎপাদক বলতে বোঝায় হচ্ছে এমন কিছু সংখ্যা যে সংখ্যাগুলো 18কে সম্পূর্ণরূপে ডিভাইড করবে। তা 18-র এমন কতগুলো সংখ্যা আছে? 1 আছে যা দিয়ে 18কে ভাগ করা যায়, 18 নিজে আছে, 2 আছে, 3 আছে, 6 আছে আর 9 আছে। এই কটা সংখ্যা দিয়ে কিন্তু 18কে কী করা যায়? ভাগ করে ফেলা যায়। টোটাল কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6। এবার দেখো যেহেতু 18 একটা ছোট সংখ্যা, সেহেতু আমরা এখানে গুণে বার করতে পারছি, কিন্তু 18 যদি বড় সংখ্যা হতো তাহলে প্রবলেম হয়ে যেত। এর জন্য প্রসেস কি? ফ্যাক্টরাইজেশন করা। ছোটোবেলায় যেমন লসগু করার সময় করতে 2 9 3 3, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 3 ইন্টু 3 ইন্টু 2, এই হচ্ছে আমাদের মৌলিক ফ্যাক্টর বেরোচ্ছে। এখানে তো মৌলিক বলেনি, টোটাল ফ্যাক্টর বলেছে, এগুলো হচ্ছে মৌলিক ফ্যাক্টর। 3 একটা মৌলিক, 3 একটা মৌলিক, 2 একটা মৌলিক। এগুলোকে কীভাবে লেখা যায়? এগুলোকে লেখা যায় 3-এর মাথায় স্কোয়ার ইন্টু 2-এর মাথায় 1, কারণ 3 দুটো আছে, 2 একটা আছে। এবার এখানে শর্টকাটটা কি এটাও তোমাদের বলেছিলাম, মনে করে দেখো ওই ভিডিওতে আমার এই শর্টকাটটা করানো আছে, কীভাবে এটা আসে সেটাও আমি তোমাদের বলেছিলাম। এই যে পাওয়ার আছে, পাওয়ারের সঙ্গে কী করো? 1 যোগ করো ইন্টু এটার মাথায় পাওয়ার কত আছে? 1, তো 1 প্লাস 1। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 3, 3 ইন্টু 2 করলে আমরা কী পাচ্ছি? 6 পাচ্ছি। দেখো এখানে আমাদের 6 এসছে, এখানে আমাদের 6 এসছে। অর্থাৎ যখন বড় বড় কোনো সংখ্যা আসবে তখন আমরা কী করি? এইভাবে বার করি। এইটাকে আমি আরেকবার তোমাদের ওপরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 18 যে মৌলিক উৎপাদক আসছে সেটা কীভাবে আসছে? কতগুলো উৎপাদক আছে, মৌলিক উৎপাদক নয়, কতগুলো টোটাল উৎপাদক আছে। দেখো ওখানে ওই যে ভিডিওগুলোর কথা বললাম, ওখানে জোড় উৎপাদক কটা, কটা বীজের উৎপাদক, মৌলিক উৎপাদক কটা ইত্যাদি ডিফারেন্ট টাইপস অফ উৎপাদকগুলো যোগফলকে সবই বার করা আছে। তো এখানে আমরা 18কে কীভাবে লিখতে পারি? 3-এর মাথায় স্কোয়ার আর 2-এর মাথায় 1। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস 1, ঠিক আছে, ইন্টু 1 প্লাস 1 করলে আমরা কী পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 6। অর্থাৎ আমরা বলতে পারি 18 টোটাল 6টা উৎপাদক আছে। একটু আগে ম্যানুয়ালি দেখিয়েছি 1 18 ইত্যাদি ইত্যাদি লিখে। ঠিক আছে, এই 2 মানে কোন 2? এই 2। এই 1 মানে কোন 1? এই 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইটা হচ্ছে করার পদ্ধতি। এবার এখানে তো সেই সংখ্যাটাই বলা নেই, ইনফ্যাক্ট এখানে দুটো সংখ্যা বার করতে বলেছে। আমি একটা সংখ্যা কনসিডার করে দেখাচ্ছি। একটা সংখ্যা হচ্ছে সাপোজ ধরো n আমাদের, মানে nকে যদি আমরা এরকম করে ফ্যাক্টরাইজেশন করতে আরম্ভ করি, যেহেতু 18কে করেছি, তাহলে আমরা কী পাবো? যেমন এখানে 3 পেয়েছি, এখানে সাপোজ ধরো a পেলাম, তার মাথায় ধরো পাওয়ারে আমি x পেলাম। এখানে 3-এর মাথায় 2 লিখেছি, এখানে a এর মাথায় x। nকে ভাঙলে এরকম বেরোচ্ছে, যেমন 18কে ভাঙলে ওরকম বেরিয়েছিল। b এর মাথায় সাপোজ ধরো আমি y পেলাম, c এর মাথায় সাপোজ ধরো আমি z পেলাম। এরকম করে তো চলতে পারে। ঠিক আছে, এরকমভাবে তো লেখা যেতেই পারে। এখানে যেমন 3-এর মাথায় 2 ইন্টু 2-এর মাথায় 1 করে আমার বেরিয়ে গেছে, তেমন এখানে তো এরমভাবে লিখতে পারি, আমি এভাবে লেখা যেতে পারে nকে। তার মানে n-এর যদি আমি ফ্যাক্টরাইজেশন করি আমি এরম পাচ্ছি। এখানে 6 কী করে বেরিয়েছিল? পাওয়ারগুলোর সঙ্গে 1 যোগ করে। তাহলে n-এর এখানে কি বলেছে? 7টা উৎপাদক, তার মধ্যে একটা হচ্ছে n ধরেছি। আর একটা কথা ছেড়ে দাও, আগে n দিয়ে বোঝো। তার মানে আমি যদি x প্লাস 1 করি, ঠিক আছে, ইন্টু আমি যদি y প্লাস 1 করি, ইন্টু আমি যদি z প্লাস 1 করি, তাহলে এখানে আমি এই গুণফলগুলো কী পাবো? আমি পাবো 7। এখানে 6 কীভাবে এসছে? বলছে এনে টোটাল কতগুলো উৎপাদক আছে? 7টা উৎপাদক আছে। তাহলে 18 টোটাল 6টা উৎপাদক আছে। কীভাবে এসছে? পাওয়ারগুলো প্লাস 1 ইন্টু পরের পাওয়ার প্লাস 1। 2-এর মাথায় পাওয়ার আছে, তার সঙ্গে প্লাস 1, 3-এর মাথায় পাওয়ার আছে, তার সঙ্গে প্লাস 1, লাস্টে গুণ। এইভাবে আমরা 6 পেয়েছি। এই যে 3 ইন্টু 2 6 পাচ্ছি। ঠিক আছে, 3 ইন্টু 2 6 পাচ্ছি। তো এখানেও আমরা তাই করব। এনকে 18কে, এইখানে এন মানে 18 সাপোজ ধরো, তাহলে এনকে আমরা এইভাবে লিখতে পারি, 18কে যেভাবে লিখেছি এইটা লিখলাম। এনের ভ্যালু জানি না, তো এগুলো আমাদের অজ্ঞাত ধরতে হবে। তাহলে 7টা যে উৎপাদক আছে এখানে বলে দিয়েছে, তার মানে এইভাবেই আমাদের 7 এসছে। এবার তুমি একটা জিনিস ভাবো ভালো করে, এইটা হচ্ছে ভাবার ব্যাপার। খুব ভালো করে ভাববে, যেটা বলবে এবার ভালো করে শুনবে।
তুমি দেখতে পাচ্ছ 6 তো একটা যৌগিক সংখ্যা, 3 × 2 করে 6 আসে, কিন্তু 7 তো যৌগিক সংখ্যা নয়, সুতরাং কোনো কিছুরই গুণফল করলে 7 তো আসবে না, 1 × 7 করলে 7 আসবে, ঠিক আছে, 1 × 7 করলে আমার 7 আসবে, তার মানে 7 তো একটা মৌলিক সংখ্যা। তার মানে বেসিক্যালি এখানে কিন্তু এই এতগুলো পাওয়ার থাকবেই না, কারণ পাওয়ার থাকলে তার সঙ্গে +1 করে গুণ করতে হবে, তবেই তো 7 আসবে। এতগুলো পাওয়ার কি আমার থাকবে, তার মানে না, থাকবে না। তার মানে এখানে একটাই পাওয়ার ছিল, যেটা হচ্ছে আমার এই যেটা হচ্ছে আমি এনকে আমি এভাবে লিখতে পারতাম, এনকে এখানে আমি 18কে এই লিখেছি, এনকে আমি এটাই লিখতে পারতাম, কারণ আরও যদি আমি দেই সেগুলোর গুণফল =7 হিসেবে প্রকাশ করতে হবে, তো সেটা তো হচ্ছে না এখানে বাবা, সেটা তো হবে না, কারণ 7 তো একটা মৌলিক সংখ্যা। তার মানে বেসিক্যালি কী হয়েছিল, এই যে আমার একটা সংখ্যা এর মাথায় এক্স, সেই এক্সের +1 করি আমার এখানে 7 এসেছিলো, ঠিক আছে, তার মানে এক্সের ভ্যালু আমার কী হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু দুটো ধাপে অঙ্কটাকে আরও করে দিলাম। তার মানে বেসিক্যালি এখানে আসছে কি, এনের যে ইকুয়াল টু কী আসছে, এর মাথায় 6 আসছে। এবার একটু আগে তোমাদের আমি বলেছি যে এখানে দুটোই কী হতে হবে, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, মানে এন এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা। তুমি বলো এর ভ্যালু কত হলে তার মাথায় 6 বসলে একটা পূর্ণবর্গ সংখ্যা দেয়। এবার তুমি আবার হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করো। তুমি দেখতে পাচ্ছ এর ভ্যালু যদি আমি 1 রাখি, তাহলে তুমি দেখো এর মাথায় আমাদের 6 আসছে, ভালো করে বোঝো। একে যদি আমি 1 রাখি, তাহলে এর মাথায় 6 মানে এখানে 1 দিচ্ছে, তার মানে সেটা আমার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, ঠিক আছে, সেটা আমার কী দিচ্ছে, সেটা আমার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, ওকে। এবার এই পূর্ণবর্গ সংখ্যাকে যদি এখানে রাখো, তাহলে 1 + সামথিং = 793 হয়েছে, দুটো সংখ্যা কি পূর্ণবর্গ হতে হবে, একটা 1 তাহলে আর একটা 792 হয়ে যাচ্ছে, কিন্তু 792 তো আমার কোনো পূর্ণবর্গ সংখ্যাই না, তার মানে আমার 1টাও আমার এখানে অ্যান্সারে হবে না, কেটে যাবে, ঠিক আছে, ওকে, কেটে গেল। তখন এ মানে আমি 1 নিতে পারবো না। এবার এ মানে কি আমি একটু 2 নিয়ে দেখতে পারি, চলো 2 নিয়ে দেখি। যদি এ মানে 2 নেই, তাহলে 2-এর মাথায় 6 মানে এখানে আমার আসছে কত, 64 চলে আসছে, ঠিক আছে, কত চলে আসছে, আমার 64 চলে আসছে। তার মানে একটা হচ্ছে আমার 64, তাহলে আর একটা আমাদের কত হবে, 729 হবে, তবেই তো যোগফল আমাদের 793 দিচ্ছে। আমি ফার্স্ট অপশানটাকেই দেখছিলাম, তো আমি দেখতে পাচ্ছি দুটোই আমার কি আসছে, পূর্ণবর্গ সংখ্যা আসছে, তো এটাই আমার অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে, এটাই আমাদের কী হবে, অ্যান্সার হবে। তুমি যদি বাকিটায় দেখো, একটা তো আমাদের 64 কনফার্ম হয়ে গেছে, আর বাকিটায় তুমি যদি দেখো সেটা আমার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে দেবে না। এখানেও তুমি দেখো একটা 64, কিন্তু বাকিটা আমার পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখানেও তুমি দেখবে একটা 64, বাকিটা আমার পূর্ণবর্গ সংখ্যা হবে না, সেই জন্য ফার্স্ট অপশন আমাদের কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে, এইটা হচ্ছে বেসিক। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আমি জানি বোরিং লাগছে হয়তো, কিন্তু দেখো ম্যাথ তো শিখতে গেলে তোমাকে বেসিক জেনেই শিখতে হবে, ঠিক আছে, শর্টকাটটা আগে দেখালাম, এটা হচ্ছে তোমাদের বেসিক। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের বলেছে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, সেটা =0, তো এক্সের নিম্নোক্ত কোন মানের জন্য সমীকরণটি কী হবে, অসিদ্ধ হবে, অর্থাৎ ক্যান নট বি সলভড হবে, অর্থাৎ সলভ করা যাবে না। এক্সের কোন মানটা বসালে এই সমীকরণটাকে সলভ করা যাবে না, ঠিক আছে। এক তো তুমি এক্সের মান বসিয়ে দেখতে পারো, আর কি করতে পারো, দ্বিতীয় মেথড তুমি কি ইউজ করতে পারো, একটু সাজিয়ে নিতে পারো এটাকে। তুমি একটা কাজ করো, 24টাকে এদিকে নিয়ে যাও, আর এক্স থেকে একটা এক্স কমন নিয়ে নাও, ঠিক আছে, কারণ কি, যদি এক্স একটু বড় নাও তখন তার কিউব করতে সমস্যা হতে পারে তোমার, বা ডিরেক্টলিও তুমি করতে পারো, অসুবিধা কিছু নেই। এভাবে করে তুমি দেখতে পারো যে =24 কোনটায় দিচ্ছে না, সেই অপশানটা আমার কারেক্ট হবে, ঠিক আছে। এটাই সলভ করার সব থেকে উপযুক্ত পদ্ধতি, নিজেরা চেক করে দেখো, অ্যান্সার তোমাদের হবে ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন হবে, ঠিক আছে। দেখে নাও, বেশি টাইম ওয়েস্ট করছি না তোমাদের জন্য। দেখো এখানে বলছে এক্সের কিউব -9x² প্লাস তোমাদের রয়েছে 26, ঠিক আছে, এক্স 24 ইকুয়াল টু আমার কী রয়েছে, আমার 0 রয়েছে, এই আমার রয়েছে। আমি একটা জিনিস করছি, কী করছি, কিছুই না, আমি 24টাকে কী করছি, আমি জাস্ট এদিকে দিয়ে দিচ্ছি। 24কে যদি এদিকে দাও, এটা আমার কী হয়ে যাবে, এটা আমার 24 হয়ে যাবে। আর এক্সটাকে তুমি কমন নিয়ে নাও, এটা কেন করলাম, কিছুই নয়, জাস্ট সাজানোর জন্য। এটা হয়ে যাবে এক্স প্লাস এটা হয়ে যাবে তোমাদের 26, এই আমার ভ্যালু আছে। এবার এখানে তুমি এক্সের মান যদি 1 রাখো, তুমি দেখবে 24 আসবে না, বাকি সব কটাতেই তোমার আসবে, ঠিক আছে। করে দেখে নাও, এক্সের মান তুমি যদি এখানে 1 রাখো, সাপোজ ধরো এই 1টাকে নিচ্ছে, এক্সের কোন মানের জন্য দেখা যাক, এটা তো 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, এটা আমার -9 দেবে, প্লাস আমাদের এখানে কী দেবে, 26। বলো 26 থেকে 9 বিয়োগ করলে কি আমাদের 24 আসে না, সেই জন্যই এইটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এবার তুমি যদি এক্সের মান এখানে 4 রাখো, তুমি দেখবে তোমার এখানে সলিউশন 24 আসবে। তুমি এখানে এক্সের মান 3 রাখো, তুমি দেখবে তাও 24 দেবে। তুমি যদি এক্সের মান এখানে 2 রাখো, তুমি দেখবে তাও 24 দেবে। নিজেরা করে দেখে নাও, দেখবে এটা অ্যান্সার তোমার দিয়ে দেবে, খালি এইটা ক্ষেত্রে অ্যান্সার দেবে না, সেই জন্য এইটা আমাদের উত্তর হবে। ক্লিয়ার, চলো নেক্সট পরের প্রশ্ন, ইজি প্রশ্ন, আবারও বলছি অনেকটা ওই রকম চমকে দেওয়ার মতো প্রশ্ন, কিন্তু প্রশ্ন কিন্তু ইজি।
অতএব এরকম ধরনের অড প্রশ্ন দেখলে কেউ ঘাবড়াবে না, একবার ট্রাই করার চেষ্টা করবে। হ্যাঁ, স্কিপ করে যাও প্রথম দর্শনে, লাস্টের দিকে এসে একবার ট্রাই করো, সেটাও করো, কিন্তু ছেড়ে এসো না। নেক্সট পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন তোমাকে বলেছে 124n প্লাস 124n+1 এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? এন একটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে। দেখো, এনকে আমরা যা খুশি ধরে নিতে পারি, এখানে যা খুশি ধরেও তুমি সলভ করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তুমি যদি এনকে বিজোড় ধরো, বয়সিকারে বিজোড় ধরো, তাহলে মনে রাখবে n+1 তোমার হয়ে যাবে জোড়, ঠিক আছে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে। ওকে। আর যদি তুমি এনকে জোড় ধরো, ঠিক আছে, তাহলে n+1 তোমার হয়ে যাবে কি? বিজোড়। এটা হবেই হবে। কি করে বুঝবে? ধরো তুমি এনকে তুমি 8 ধরছো, বা এখানে তো বিজোড় লিখেছি, তাহলে 9 ধরছো, তাহলে 9+1 করলে কী হয়? 10 হয়। তুমি এনকে 81 ধরছো, তাহলে 81-র সঙ্গে +1 করলে কী হয়? 82 হয়ে যায়, ঠিক আছে। এবার যদি তুমি এনকে জোড় ধরো, মানে সাপোজ ধরো এনকে তুমি 10 ধরছো, তাহলে বিজোড় 10+1 কী হয়ে যাবে? আমাদের 11 হয়ে যাবে। তুমি ধরো এনকে 990 ধরছো, ঠিক আছে, যে কোনো র্যান্ডাম ধরতে পারো, তাহলে তার সঙ্গে 1 যোগ করলে কী হবে? 991 হয়ে যাবে। র্যান্ডাম ধরে দেখো, তোমার তাই বেরোবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো একটা জিনিস, যে একটা জোড় একটা বিজোড় আসে না, সেই জন্য। ওকে, এবার জাস্ট মিনিট, দেখো একটা জিনিস, এটুকু বুঝতে পারলে আগে, এটুকু বুঝছো কিনা বলো। ওকে, এটা মুছে দেবো, কিন্তু চাইলে নিজেরা খাতায় টুকে নিতে পারো। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, আমাদের কাজ লাগবে। কনসেপ্টগুলো শেখাচ্ছি, এই অঙ্কে কনসেপ্ট কী কী কাজ লাগবে। এখন আমি অঙ্ক সলভ করাইনি তোমাদের, ঠিক আছে, জাস্ট কনসেপ্ট শেখাচ্ছি। ওকে, ক্লিয়ার হলো? এবার নেক্সটটা দেখো, তোমরা জানো যে পাওয়ারকে কী করে রিডিউস করতে হয়? আমরা জানি 4 দিয়ে ভাগ করা, সবাই জানো এটা। যে ধরো একটা বিশাল বড় পাওয়ার আছে, তাকে রিডিউস করার জন্য আমরা কী করি? 4-এর সাইক্লিসিটি ব্যবহার করি, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো আশা করি। জাস্ট আ মিনিট। ক্লিয়ার হলো? আশা করি এবার সাউন্ড তোমাদের ঠিক লাগছে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমার যেটা রিসিভার সেটা ছিন্ন হয়ে গেছিলো, মানে কানেকশান লুজ হয়ে গেছিলো। ওকে, তো আমি এখানে কি বলতে চাইছি তোমাদের, যে 124n প্লাস 124n+1, ওটা ঠিকই বলা আছে, হয়তো সাউন্ড একটু এদিক ওদিক হতে পারে, যাই হোক। তো আমি এখানে বলতে চাইছি যে 124-এর মাথায় এন আছে, এনকে তুমি যা খুশি ধরতে পারো, শুধু এন যদি জোড় ধরো n+1 বিজোড় হবে, এন যদি বিজোড় হয় তাহলে n+1 তোমাদের কী হয়ে যাবে? জোড় হয়ে যাবে। এই ভাইস অ্যান্ড ভার্সাটা কারেক্ট হবে বা সঠিকভাবে তোমাকে মেনে করতে হবে। এবার আমরা 4-এর সাইক্লিসিটি ব্যবহার করবো। আমরা জানি যে কোনো জোড় সংখ্যা, সাপোজ ধরো তুমি নিচ্ছ, ধরো 1 2 2, ঠিক আছে, সাপোজ ধরো একটা র্যান্ডাম ভ্যালু নিয়েছি, এটা হচ্ছে এনের ভ্যালু, যদি তুমি ধরে নাও, এটা কনসেপ্ট। এবার এইটাই সাপোজ ধরো তোমাদের আছে কত? 124-এর মাথায় আছে, এই ভ্যালুটাই তোমাদের 124-এর মাথায় আছে, এনের মান আমি ধরেছি। আর তাহলে পরের ভ্যালুটা কী হবে? 124-এর মাথায় কী থাকবে? 1 2 3 থাকবে। ইয়েস অর নো বলো, থাকবে কি থাকবে না বলো? থাকবে। আমরা কী জানি? আমরা জানি এই ভ্যালুটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তোমরা জানো যে পাওয়ারকে কী করতে, এটা হচ্ছে n+1-এর ভ্যালু, এটা হচ্ছে n+1-এর ভ্যালু। আমরা কী করি? আমরা পাওয়ারকে রিডিউস করার জন্য কী করি? 4-এর সাইক্লিসিটি ব্যবহার করি। তার মানে আমাকে কী করতে হবে? এই 122টাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে, ঠিক আছে। তো আমি যদি 122কে 4 দিয়ে ভাগ করে দেখি, দেখো এগুলো আমি তোমাদের খাতা পেনে দেখাচ্ছি বটে, পরীক্ষার সময় এগুলো খাতা পেন লাগবে না, মুখে মুখে করবে, সেই লেভেলে তোমাদের প্র্যাকটিস থাকার দরকার। আমরা কি দেখতে পাচ্ছি? এটা 3 হয়ে যাচ্ছে, আর 2 আমাদের থেকে যাচ্ছে, মানে এখানে আমাদের ভাগশেষ কত থাকছে দেখতে হয়, সেই ভাগশেষটাই পাওয়ারে বসে। আর যদি ভাগশেষ না থাকে, তাহলে আমাদের কি হয়? তাহলে 4 নিজে গিয়ে পাওয়ারে বসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত হচ্ছে? 2। তার মানে বেসিক্যালি এটা আমাদের এবার কি হয়ে যাবে? 124^2 হয়ে যাবে। কি হয়ে যাবে? 124^2 হয়ে যাবে। ক্লিয়ার হলো? আর যদি আমরা এখানটায় চেক করি, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 123 পাওয়ারটাকে দেখবো না, আমি পাওয়ারটাকে ভাগ করছি, পয়েন্ট টু বি নোটে আমি কাকে ভাগ করছি? পাওয়ারকে। এই তাহলে এখানে আমাদের ভাগশেষ রিমাইন্ডার আমাদের কি আসছে? 3 আসছে, কারণ 12কে তো 4 দিয়ে ভাগ করাই যায়, 3 আমাদের ড্রপ হবে, সো 3 আমাদের ভাগশেষ থাকবে, ঠিক আছে। তার মানে এইটাকে এখন কি লেখা যায়? এটাকে এখন লেখা যায় 124^3 লেখা যায়, ঠিক আছে। 124^3 লেখা যায়। আমি বারবার বলছি, এটা কিন্তু অঙ্ক নয়, এটা অঙ্কের পেছনে থাকা কনসেপ্ট, ঠিক আছে। কারণ এই ধরনের অঙ্ক অনেকে বুঝতে পারে না, সো কনসেপ্টটা শেখাচ্ছি। এবার তুমি জানো যে 24-এর মাথায় যদি কোনো বিজোড় ভ্যালু আসে, সরি 24-এর মাথা না, 4-এর মাথা, এই যে লাস্টে 4 আছে না, আমার তো একক স্থানীয় সংখ্যা দরকার, ভালো করে বুঝবে, একক স্থানীয় সংখ্যা দরকার, মানে এরও আমি একক স্থানীয় সংখ্যাটাকেই কনসিডার করব, এরও আমি একক স্থানীয় সংখ্যাটাকে কনসিডার করবো, লাস্টে কী করবো? এটা বড় করে প্লাস করে দেবো। কেন প্লাস করবো? কারণ এখানটার প্লাস আছে, তাই। ক্লিয়ার হলো? আমার আশা করি বুঝতে পারছো। চলো একটু অন্য কাল ইউজ করি। তো আমরা দেখতে পাচ্ছি 124-এর মাথায় 2 আছে, মানে 4-এর মাথায়, এই যে একক স্থানীয় অঙ্ক, তার মাথায় 2 আছে। আমরা জানি
যে কোনো চারের মাথায় যখন জোর আসে তখন আমরা কী পাই? আমরা পাই 6, তাই না? দেখো 4 4 16, 4-এর দুবার গুণ হবে 4, তখন আমাদের কী হয়? 4-এর মাথায় যদি বিজোড় পাওয়ার আসে তখন হয় আমাদের, জানো সবাই, যে 4 আসে নিজে, ঠিক আছে? বলে দিই একটু, অনেকে জানো না। 4-এর মাথায় যদি বিজোড় পাওয়ার আসে তখন একক স্থানীয় সংখ্যা 4 নিজে আসে, ঠিক আছে? আর 4-এর মাথায় যদি জোড় পাওয়ার আসে তখন একক স্থানীয় সংখ্যা কী আসে? 6 আসে, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 124, 124 মানে এখানেও 4 আছে, 4-এর মাথায় বিজোড় আছে, 4-এর মাথায় বিজোড় আছে, সো এখানে আমাদের কি আসবে? ইউনিট ডিজিট 4 নিজে আসবে। এবার বলো 6 আর 4 যোগ করলে আমাদের কি আসে? 0 আসে। তো আমরা এখানে অ্যান্সার কী করবো? 0 অ্যান্সার করবো। এবার তুমি বলবে স্যার এখানে যে 122ই আছে এন, আর n+1 যে তার মানে 123ই হয়ে যাবে, এমন তো নাও হতে পারে। তুমি একটা কাজ করো, তুমি এখানে র্যান্ডাম কোনো ভ্যালু নাও, এনের ভ্যালু তোমার মাথায় যা আসছে। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু বলেছি এন একটি অখণ্ড সংখ্যা, মানে পয়েন্ট নেওয়া যাবে না। এমন সংখ্যা নিতে হবে যেটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা নিতে হবে, অখণ্ড সংখ্যা নিতে হবে, ভগ্নাংশ নেওয়া যাবে না, ঠিক আছে? তো পৃথিবীতে যত অখণ্ড সংখ্যা আছে ইন্টিজার, সব তুমি নিয়ে দেখো, কোনো প্রবলেম নেই, নিয়ে দেখো তুমি, ঠিক আছে? তুমি দেখবে যে এক্স্যাক্টলি এটাই তোমার অ্যান্সার আসবে, 0ই আমার অ্যান্সার আসবে। কারণ এখানে ইউনিট ডিজিট আমার 6ই আসবে, এখানে ইউনিট ডিজিট আমার 4 আসবে, তো দুটোকে যোগ করলে আমার কত আসবে? 10 আসবে। 10 মানে ইউনিট ডিজিট আমার কী আসবে? 0 আসবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন একদম ইজি প্রশ্ন, মুখে মুখে সলভ করা যায়। তোমাদের বলেছে থিটা যদি সূক্ষ্ম কোণ হয়, মানে 90-এর থেকে যদি এর ভ্যালু কম হয়, তাহলে তোমাদের ট্যান থিটা ইকুয়াল টু যদি 48/55 হয়, তাহলে কোসেক থিটার ভ্যালু কত? দেখো ট্যান থিটা বলতে আমরা কী বুঝি? লম্ব বাই আমরা ভূমি বুঝি, তাই না? ট্যান বলতে কী বুঝি? লম্ব বাই ভূমি। আর কোসেক বলতে আমরা কী বুঝি? সাইনের উল্টো। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে যে অপশান থাকবে তাতে লম্বের ভ্যালুটা নিচে থাকবে। ট্যান থেকে আমরা লম্বের ভ্যালু বুঝতে পারছি 48, কত বুঝতে পারছি? 48। তুমি দেখো এইখানে আমাদের একটা 48 আছে, ঠিক আছে? এইখানে আমাদের একটা 48 আছে, এখানে আমাদের একটা 48 আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখন কোনটা হবে? দেখো তুমি দেখতেই পাচ্ছ নিচে আমাদের ভূমি আছে, কোষেকে তো আমাদের ভূমি ব্যবহারই হয় না, তো ভূমির ভ্যালু এখানে কি করতে আসবে? 55 আর 48-এর যে কম্বিনেশন আছে এটা তো আমাদের আসবে না, তো আমাদের এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কী বললাম অনেকের মাথায় ঢোকেনি, চলো করে দেখানো যাক। দেখো আমরা জানি যে ট্যান, ঠিক আছে, ট্যান থিটা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি লম্ব বাই ভূমি বুঝি, ঠিক আছে? তার মানে এই জায়গায় লম্ব হচ্ছে আমাদের 48 ইউনিট আর ভূমি হচ্ছে আমাদের 55 ইউনিট, ঠিক আছে? আর কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, ঠিক আছে? তার মানে সাইন থিটার উল্টো বেসিক্যালি। সাইন বলতে আমরা কি বুঝি? লম্ব বাই অতিভুজ বুঝি। তার মানে কোসেক থিটা বলতে আমরা কি বুঝবো? অতিভুজ বাই লম্ব বুঝবো, ঠিক আছে? এবার তুমি দেখো অতিভুজ বাই লম্ব মানে লম্বের ভ্যালু যেটা 48, সেটা তো আমাদের নিচে মাস্ট আসবে। এই জন্য আমি বললাম যে এখানে 48 যে দুটো নিচে আছে সেই দুটোকে রাখো, বাকি দুটোকে তো ফার্স্টে কেটে দাও। এবার তুমি দেখো ভূমি আমাদের 55, কিন্তু কোসেকে তো ভূমি ব্যবহারই হয় না, তো ভূমি এখানে কি করতে আসবে? সেটা আমাদের কেটে যাবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? না সলভ করি এটাকে অ্যান্সার দেওয়া যায়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আর একটা জিনিস, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে এই প্রশ্নটা একটু ফিরে আসলাম। দেখো আরেকটা জিনিস আরও সহজে সলভ করা যায়, অপশন টেস্ট না করেও সলভ করা যায়। কীভাবে? এটা হচ্ছে আমাদের মেথড 1 গেল। মেথড 2তে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা জানো হয়তো ট্রিপলেট শব্দটার মিনিং হয়তো জানো, ঠিক আছে? এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু আমাদের হয় অতিভুজের স্কোয়ার। এইখানে এই লম্ব, ভূমি আর অতিভুজের যে কম্বিনেশন হয়, তিনটে আছে, এই জন্য ট্রিপলেট বলা হয়, ঠিক আছে? এই ট্রিপলেট কম্বিনেশনে আমরা জানি, আমরা যদি লম্বকে 48 ধরি এবং তার স্কোয়ার করি, আর ভূমিকে যদি আমরা 55 ধরি এবং তার স্কোয়ার করি, তাহলে সেটা হবে তোমাদের 73-এর স্কোয়ারের সমান। তো মনে রাখবে এই 48, 55 আর এই 73 যেটা এখানে আছে, এরা কিন্তু ট্রিপলেটের কম্বিনেশনও হয়। এগুলো একটু মনে রাখতে হয়, তাহলে কি অপশন টেস্টও করার দরকার পড়ে না। 73 দেখবে তো মারবে। আরেকটা জিনিস মানে ক্লিক করবে, কারণ এই যে কোসেক থিটা সমান 1/sin থিটা, এটা তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে? এইটুকু একটু বুঝতে হবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এ একা একটি কাজ 39 দিনে করে, বি সেই কাজটাই 52 দিনে করে। দুজনে একসঙ্গে কাজটা শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেল। তাহলে দুজন একসঙ্গে কতদিন কাজ করেছিল? এটা কাজ হবে, কাজ করেছিল, ঠিক আছে? কতদিন কাজ করেছিল, একটু কেটে গেছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এ 39 দিনে কাজটা করে, ঠিক আছে?
আর বি সেই কাজটাই কিন্তু করে কত দিনে, 52 দিনে করে। আমরা এলসিএম নেব, এলসিএম কত পাবো, 13 × 3 × 4 মানে 156 ইউনিট। ঠিক আছে, এইটা হবে আমাদের টোটাল ওয়ার্ক, এটা আমাদের টোটাল ওয়ার্ক হবে। এ 39 দিনে 156 ইউনিট করে, তো একদিনে করবে 4 ইউনিট কাজ। বি 52 দিনে 56 ইউনিট করে, একদিনে করবে 3 ইউনিট কাজ। এবার তুমি দেখো কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছিলো, মানে কি লাস্ট 3 দিন কে কাজ করেছিল, বি কাজ করেছিল। বি 3 দিনে কত ইউনিট করবে, একদিনে করে 3 ইউনিট কাজ, 3 দিনে করবে 9 ইউনিট কাজ। তাহলে বাকি কাজ কতটা থাকে, 156 - 9 মানে কত হচ্ছে তোমাদের 147 ইউনিট কাজ কারা মিলে করেছে, এ আর বি একসঙ্গে মিলে করেছিল। দুজনে একসঙ্গে মিলে একদিনে কত ইউনিট করে, 7 ইউনিট করে। ঠিক আছে, তো 7 ইউনিট করে একদিনে, তাহলে এত ইউনিট কত দিনে করবে, 147/7। অ্যান্সার তোমাদের কত হবে, 21 দিন। ফার্স্ট অপশান উইল বি দ্য কারেক্ট অপশান। দেখো অ্যান্সার বেরিয়ে গেল 1 নম্বরে। ঠিক আছে, ভেরি ইজি প্রশ্ন। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, এটা একেবারে ইজি প্রশ্ন, সো আমি তোমাদের অপশানও তুলিনি। ঠিক আছে, নিজেরা আশা করি করতে পারবে এটা। x³ - y³ মান কত। আমরা জানি x - y তার হোল কিউবের একটা ফর্মুলা হয়, কি হয়, x³ - y³ - 3xy, মাইনাস থাকলে সব মাইনাস হবে, x - y। ঠিক আছে, এই আমাদের ফর্মুলা হয়। এবার দেখো এই ফর্মুলা থেকে তুমি x³ - y³ মানটা তুমি বের করবে। তার মানে তোমাকে কি করতে হবে, এইদিকে তুমি সব এনে নাও, এইটা মুখে মুখেও করা যায়, জাস্ট তোমাদের করে দেখাচ্ছি। +3xy এইদিকে চলে আসবে, x - y এটা টোটালি এইদিকে চলে আসবে, এখানে আমাদের কি পড়ে থাকবে, x³ - y³ পড়ে থাকবে। ঠিক আছে, এটারই ভ্যালু বার করতে বলেছে, মান পুট করে দাও। x - y এর যে ফর্মুলা হয়, মানে যে মান আছে সেটা 5 কিউব হয়, 3 × 15 তোমাদের দেওয়া আছে, আর আমাদের 5 ভ্যালু পুট করলে তুমি অ্যান্সার এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তুমি অ্যান্সার দেখবে তোমার হয়ে যাবে 350। হ্যাঁ, 5 কিউব মানে 125, আর এইদিকে হবে তোমাদের 225। টোটাল যদি তুমি অ্যাড করো 350 তোমাদের আসবে, x³ - y³। ঠিক আছে, আমাদের চলে আসবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, আমি তোমাদের অপশান তুলে দিয়েছি। সোনালকে 16 দিনে সেলস ড্রাইভ চলাকালীন তার যাতায়াতের ব্যয়ের জন্য কিছু হাত খরচ দেওয়া হয়েছিল। তার থাকার জন্য যদি আরও 8 দিন বৃদ্ধি পায়, ফলস্বরূপ কী হয়, তার দৈনিক যে ভাতা সেটা কী হয়, কমে যায়, ভ্রমণ ভাতা। ভ্রমণ করার জন্য ভাতা, দেখো কেউ যদি স্টে করে যায়, থেকে যায়, তার মানে সে তখন ভ্রমণ করছে না, ফলে তার দৈনিক যে ভ্রমণ ভাতা সেটা কী হবে, তাকে কম খরচ করতে হবে। সেটা কত কমে যাচ্ছে, 80% হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে তাকে কত অর্থ অনুমোদন করতে হবে। দেখো আমি তোমাকে করা হয়েছিল, আমি তোমাকে একটা কথা বলি, এই ধরনের যে বাংলা, এই বাংলাটাকে তোমরা ইংলিশে কনভার্ট করে দেখে নেবে, কিন্তু বাংলাটা একটু খটোমটো আছে। ঠিক আছে, এই যে মিনিং বেরোচ্ছে সেটা তোমাকে ওভারঅল মিনিং করেই করতে হবে, রেল এইভাবেই দেয়, কিছু করার নেই। ঠিক আছে, তো অ্যান্সার দেখে নাও ফার্স্ট। 4 নম্বর তোমাদের অ্যান্সার বলছে। ওকে, যদি আরও টাইম দরকার হয় নিজেরা ভিডিওটাকে পজ করো, পজ করে তোমরা ট্রাই করতে পারো। দেখো আমরা একটা জিনিস ধরে নেব যে টোটাল সোমকে x টাকা দেওয়া হয়েছিল। ঠিক আছে, দেখো টোটাল দেওয়া হয়েছিল x টাকা, তাহলে পার ডে তার কত হবে, x/16 হয়ে যাবে। ধরো তোমাকে টোটাল 200 টাকা দেওয়া হয়েছে 5 দিনের জন্য, তাহলে পার ডে তুমি কত খরচ করতে পারবে, 40 টাকা খরচ করতে পারবে। তাহলে টোটাল যা দেওয়া হয়েছিল তাকে যদি তুমি দিন দিয়ে ভাগ করো, তুমি কি পেয়ে যাবে, তোমার পার ডে খরচ পেয়ে যাবে। ঠিক সেই জন্য এটা করলাম আমরা। ক্লিয়ার হলো? এবার বলছে এখনও সেই x টাকাই তার কাছে আছে, এ কিন্তু বলছে তার থাকার দিন বেড়ে গেছে, তার মানে তাকে কম খরচ করতে হবে। একই টাকায় যদি তোমাকে বেশি দিন চালাতে হয়, তার মানে কী করতে হবে, পার ডে খরচ তোমাকে কমাতে হবে। আগে 16 দিন, আরও 8 দিন বেড়ে গেছে, মানে টোটাল হয়েছে 24। এর ফলে কি হয়েছে, এই দুটোর বিয়োগ ফলে কী হয়েছে, আমার 80 হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি অ্যান্সার পেয়ে যাবো। একদম ইজি। তুমি ভাববে এক্স ধরছি বলে দেরি হবে, অ্যাকচুয়ালি দেরিটেরি কিচ্ছু হবে না, একদম ইজি হবে। তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের 48 দেবে, এখানে আমাদের 3x থাকবে, এখানে আমাদের 2x থাকবে। ওকে, একদম ইজি, কোনো ক্যালকুলেশনই নেই ইনফ্যাক্ট এখানে। আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু হবে কত, আমাদের 80 × 48। এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ 0, 8 8 64, 4 হাতে থাকলো 6, 32 আর 6 হচ্ছে আমাদের 38। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে বেরিয়ে গেল। এইটুকুই আমাদের জাস্ট করতে হবে, কিছুই নেই এখানে, এইটুকুই ক্যালকুলেশনকে মুখে মুখে করা যায়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, 6, 9 এবং x এদের লসাগু হচ্ছে 72। তোমাকে বার করতে বলেছে যে x এর সম্ভাব্য মান কোনটা হবে 24, 12, 18, 36-এর মধ্যে। অপশানগুলো আমি মুছে দিয়েছি, নিজেরা ট্রাই করো, অনেকে বলো এটা করতে, সেই জন্য করা হয়েছে। দেখো এর শর্টকাট কী, দেখো প্রথমে 6 আর 9 এলসিএম নাও, তারপর সেই এলসিএমটা সাথে দেখো যে সেই এলসিএমটা দিয়ে 72কে ভাগ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, দেখো 6 আর 9 এলসিএম কত হয়, আমরা জানি 18 হয়। এলসিএম মানে কি, লসাগু। লসাগু বলতে কী বোঝায়, এমন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 6 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়। কী হবে, 18 হয় না। 18 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 6 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়। ঠিক আছে,
এবার 18 আর নিচের কোন অপশানের লসাগু আমার 72 হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। দেখো 18 আর 24 এদেরই লসাগু 72 হয়, তো অ্যান্সার আমার 24ই হবে। ঠিক আছে, অ্যান্সার এক্সের ভ্যালু কী হবে আমার 24ই হবে। তুমি যদি 18 আর 12 করো, চলো তোমাদের নিজেরা ট্রাই করেছো হয়তো, চলো দেখো বলে দিই। 6 আর 9-এর প্রথমে তুমি কী নেবে, এলসিএম নেবে। এলসিএম মানেই লসাগু। ঠিক আছে, 6 আর 9-এর এলসিএম কী হয় আমরা জানি 18। এমন সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 6 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়, সেটা কত, সেটা হচ্ছে আমার 18। ঠিক আছে, এবার 18 আর এক্সের লসাগু করলে 72 হওয়া উচিত। ঠিক আছে, এবার এক্সের জায়গায় আমি 24 রেখে দেখছি, ফার্স্ট অপশানে 24 আছে। ঠিক আছে, তুমি দেখো 18 আর 24-এর যে লসাগু হয় সেটা 72 হয়। 72 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 18 দিয়েও ভাগ করা যায়, 24 দিয়েও ভাগ করা যায়। এবার তুমি যদি দেখতে পাচ্ছ এটা মিলেই গেল, আমার ফার্স্ট অপশানই কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তোমরা বলবো স্যার একটু অপশানটা চেক করে দেখান। এটা আমি ফার্স্ট অপশান চেক করলাম। সেকেন্ড অপশান দেখো, আমি যদি 18 আর 12-র এলসিএম নেই, দেখো 18 আর 12-র এলসিএম কত হয়, 36 হয়। ঠিক আছে, কারণ 18 দিয়েও 36কে ভাগ করা যায়, 12 দিয়েও 36কে ভাগ করা যায়, 36 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এই অপশান আমার কেটে বেরিয়ে গেল। নেক্সট যদি আমি 18 আর 18 নেই, কারণ আমাদের থার্ড অপশানে 18 আছে আর 6 আর 9 এলসিএম 18 বেরিয়েছে। 18 আর 18 এলসিএম কী হয়, 18ই হয়। ঠিক আছে, 18 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে এই দুটো দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, চলো আমরা একটু এদিকে সরিয়ে দিই এগুলোকে। এবার তুমি থার্ড অপশান হয়ে গেল, তো এটাও আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে। ফোর্থ অপশানটাকে দেখো, ফোর্থ অপশানে কী রয়েছে, 18 আর 36 হয়। 18 আর 36 এলসিএম তো 36ই হয়, তো এটাও আমাদের কেটে বেরিয়ে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অপশানে আমাদের কারেক্ট হচ্ছে, এই জন্য আমরা বলতে পারি অপশান 24, ফার্স্ট অপশান হচ্ছে কারেক্ট, যেখানে 24 আছে। ক্লিয়ার? দেখো পুরো ভেঙে বললাম, এই ধরনের প্রশ্ন হট করে দেখলে গুলিয়ে যাওয়ার চান্স থাকে। টাফ কিছু নয়, কিন্তু চমকে দেওয়ার মতো প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন ভগ্নাংশের লসাগুর ওপর। ঠিক আছে, এই শিফটে দুটো প্রশ্ন পড়েছে, ভগ্নাংশের লসাগু আর গসাগুর ওপর। এই প্রশ্নটা পড়েছে লসাগু নিয়ে, ঠিক এর পরের প্রশ্নটা তোমরা দেখবে সেখানে গসাগু নিয়ে পড়েছে, একই শিফটে। ঠিক আছে, এরকমও দেখা যায় যে প্রায় একই ধরনের প্রশ্ন ডবল রিপিট করেছে। যাই হোক, তোমাদের বলেছে এর লসাগু কত। দেখো যেটা করতে বলবে ওপরেরগুলো সেটা করব। যদি এখানে গসাগু বলতো তাহলে ওপরেরগুলো গসাগু করতাম, আর ঠিক তার উল্টোটা নিচে হবে, অর্থাৎ নিচেরটা লসাগু করে দিতাম। কিন্তু এখানে লসাগু বলেছে, তার মানে যেটা করতে বলবে ওপরেরগুলো সেটা হবে, আর সেইটা নিচে মানে নিচেরটার কী হবে, তার উল্টোটা হবে। এখানে লসাগু করতে বলেছে, ওপরেরগুলো লসাগু হবে, নিচেরটার কী হবে, লসাগু উল্টো কি গসাগু, তো নিচেরগুলো গসাগু হবে। তুমি বলো 3, 9 আর 15-র এলসিএম কত, লসাগু কত, 45 হবে, ওপরে 45 হবে, কোনটায় আছে, একটাতেই আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? এত ইজি। কি করলাম আমি, এলসিএম করতে বলেছে, লসাগু করতে বলেছে, ওপরেরগুলো লসাগু হবে। এখানে ওপরের গুলির লিখিয়ে দিচ্ছি এলসিএম, আর কি হবে, আর নিচেরগুলোর এইচসিএফ মানে গসাগু। নিচের গুলির এইচসিএফ কখন এটা হবে, যখন বলবে তোমাকে এলসিএম করতে, অর্থাৎ লসাগু করতে বলবে। যখন ভগ্নাংশে লসাগু করতে বলবে তখন যেটা করতে বলবে ওপরেরগুলো সেটা হবে, আর নিচেরটার কি হবে, ঠিক তার উল্টোটা হবে। অর্থাৎ লসাগু করতে বললে ওপরেরগুলো লসাগু হবে, নিচেরটা তার উল্টোটা মানে গসাগু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ফরম্যাট অনুযায়ী 3, 9 আর 15-র যদি আমরা এলসিএম নেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 45। তো উপরে আমাদের 45 হবে, আর নিচে আমাদের কি হবে, 8, 20 আর 16-র এইচসিএফ হবে। ঠিক আছে, তো 8, 20 আর 16-র এইচসিএফ কী হয়, দেখো এমন একটা সংখ্যা যা 8কেও ভাগ করে, 20কেও ভাগ করে, 16কেও ভাগ করে, সেটা কী হবে, 4 হবে আমাদের। এই জন্য অ্যান্সার আমাদের এটা হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন যেমনটা বললাম, আগেরটায় লসাগু বলেছিল, এটাই গসাগু। কী করব, গসাগু বলেছে, যেটা বলেছে ওপরেরগুলো সেটা, আর নিচেরগুলোর কী হবে, ঠিকঠাক উল্টোটা। তার মানে এখানে কী হবে, আমাদের 2, 3 এবং 5-এর আমাদের কী হবে, এইচসিএফ হবে। ঠিক আছে, আর 3, 4 আর 6-এর আমাদের কী হবে, এলসিএম হবে। ও আমি তো লিখে ফেললাম, তাহলে আন্ডু করতে পারবো না, তোমাদের করার পরেই আমি উত্তরটা দিতে পারবো। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, আমরা দেখতে পাচ্ছি 2, 3 আর 5-এর এইচসিএফ কত হবে। দেখো 2, 3 আর 5 তো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের অড নাম্বার, তাই না? এগুলো আমাদের কি, মৌলিক সংখ্যা, অড নয়, প্রাইম নাম্বার। অড আর প্রাইমের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এগুলো প্রাইম নাম্বার মানে কি, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার গসাগু কত হয়, আমরা সবাই জানি মৌলিক সংখ্যার গসাগু কী হয়, 1 হয় আমাদের। তো উপরে আমাদের 1 থাকবে, তার মানে দুটো অপশানেই আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। 3, 4, 6-এর এলসিএম কত হয়, আমাদের 12 হয়। তার মানে অ্যান্সার আমাদের কোনটা হবে, ফার্স্ট অপশন বলতে কারেক্ট অপশন। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। এটাও ট্রাই করো নিজেরা, ভালো লেভেলের তোমাদের প্রফিট অ্যান্ড লসের উপর অঙ্ক,
মুদ্রিত মূল্য মানে হচ্ছে মার্কড প্রাইস, তার উপরে প্রথমে বস্তুটাকে দুটো ছাড় দেওয়া হচ্ছে, একটা 15%, একটা 12%, এবং এই ছাড় দেওয়ার পরেও কি হচ্ছে 10% লাভ হচ্ছে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে মুদ্রিত মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, এটাকেও সাকসেসিভ চেঞ্জ দিয়ে করা যায়। দেখো 15% আগে অ্যান্সার বলে দিই তোমাদের। অ্যান্সার তোমাদের হবে 15% মানে 3 15/100, 15/100 মানে 5 দিয়ে কাটলে 3/20, মানে 20 টাকায় 3 টাকা 15 20, ঠিক, হ্যাঁ 20 টাকায় 17, 20 17, আর এটা হচ্ছে তোমাদের একবার মুখোমুখি আমিও করি, তোমরাও করো চলো। প্রথমটা হচ্ছে 20 17, 20:17, আর দ্বিতীয়টা হচ্ছে 12 মানে 4 দিয়ে কাটছে মানে 3 আর 25, মানে 25, আর তোমাদের ওদিকে কত হচ্ছে কাটছে মানে 22 হচ্ছে, 22 দিয়ে রেখে গেলে কত হচ্ছে আমাদের 120, এদিকে থাকছে 170, তার মানে তোমাদের ওর 187 অ্যাকচুয়ালি হচ্ছে, 11 দিয়ে গুণ করলে 187 হচ্ছে। তার উপরে তুমি যদি কত 10% লাভ রাখো, 25:17 তোমাদের অ্যান্সার হওয়া উচিত, কারণ 17 187 হচ্ছে 17 মাল্টিপিল হয়। চলো দেখা যাক একবার, দেখে নিই একবার। ইয়েস, এটাই আমাদের অ্যান্সার। আমি 25টা এখনও ক্যালকুলেট করিনি, 17টা ক্যালকুলেট করলাম বলে বুঝতে পারলাম। দেখো কি হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে মানে ছেড়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের এমপি, এই হচ্ছে আমাদের এসপি। দেখো আমরা যখনই এমপির ওপর সাকসেসিভ লাগাবো তখন আমরা এসপি পাবো, এটা মনে রাখবে। এইরকম কিছু কনসেপ্ট আছে, মনে রাখার দরকার। যদি আমরা সিপির ওপর সাকসেসিভ লাগাই তো আমরা এসপি পাবো, এরকম কিছু কনসেপ্ট তোমাদের মনে রাখার দরকার। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। এমপির ওপর যখন আমরা লাগাবো তখন আমরা কী পাবো, এসপি পাবো। এমপির ওপর কী বলেছে 15%, 15% মানে কি যদি তোমাদের একটু করেই দিই, 15% কথা মানে হচ্ছে 15 তোমাদের 100, কাটাকুটি করলে কি হয় 3 তোমাদের 5 দিয়ে কাটছো, তাহলে 3/20 হচ্ছে, তাই না? 3/20 হচ্ছে। এগুলো কিন্তু মাথায় চলবে, আমি বারবার বলছি, এত যদি পরীক্ষার সময় লেখো তাহলে কিন্তু সলভ করতে পারবে না, স্পিডে চলবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এমপি টু এসপি কী পাচ্ছি, দেখো বেজের ওপর বাড়বে বা কমবে, এখানে ছেড়ে দিচ্ছে, ছাড় বলছে, তার মানে 20 থেকে এটা 17 হয়ে যাচ্ছে, তাই না? 20-র ওপর 3 টাকা ছেড়ে দেওয়া হচ্ছে, এটা অ্যাকচুয়ালি রেশিওতে থাকে। আর পরেরটা তোমাদের কি বলছে 12%, 12% মানে কি 12/100, 4 দিয়ে কাটো 3/25, মানে 25 টাকায় আবারও ছেড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 25 টাকায় কী করা হচ্ছে, তোমাদের 3 টাকা ছেড়ে দেওয়া হচ্ছে, মানে 22 হচ্ছে। আইদার তুমি ডিরেক্টলি আগেরবার যেমন করলাম নামিয়ে নিতে পারো গুণ করে, অথবা তুমি কী করতে পারো ক্রসে কাটাকুটি করতে পারো, এক্ষেত্রে ক্রসে কাটাকুটি হয়। তো এই 22 আর 20কে কাটাকুটি যায়, কত হবে তোমাদের, এটা হবে তোমাদের 10, এটা হবে তোমাদের 11। দেখো অ্যাকচুয়ালি তোমাদের দেখাচ্ছি বলে দেরি হচ্ছে, আমি একটু আগে মুখোমুখি করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছি 10 সেকেন্ড অ্যান্সার 17 দিয়ে ফেলেছিলাম, বাকিটা তো ম্যাচ হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, এখানে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 250, আর এখানে আমরা কত পাচ্ছি 187 পাচ্ছি। 17 আর 11 দিয়ে গুণফল মনে রাখতে হবে। এবার দেখো এমপি আমাদের 250 চলেই এসছে, তাহলে মুদ্রিত মূল্য যে 25-এর মাল্টিপিল হবে সেটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এটা তো দেখতেই পাচ্ছি, এমপি এমপি মানে মার্ক প্রাইস, তো 200 এখানে আমাদের 25-এর মাল্টিপিল হবে, একটাই অপশানে 25-এর মাল্টিপিল আছে, তো এটাই আমাদের কারেক্ট আনসার হবে। এইটুকু করেও আমরা বার করতে পারি। আর যদি কেউ একটু বেশি করতে চাও তাহলে আমাদের এসপি কত বেরিয়েছে, এসপি আমাদের বেরিয়েছে 187। ঠিক আছে, 187 কী করে পেলাম, 187 কী করে পেলাম, যেটা আমাদের ক্রয় মূল্য মানে সিপি, তার উপর লাভ থাকছে, কত টাকা লাভ থাকছে, 10% লাভ থাকছে। ঠিক আছে, তার মানে এটা 110% হয়ে যাচ্ছে, তবেই আমরা এসপিকে পাচ্ছি, তাই না? এখানে দেখো বলেছে বিক্রয়ের ওপর 10% লাভ থাকছে, মানে সিপির ওপর যদি আমরা লাভ রাখি তবেই তো আমাদের বিক্রয় মূল্য আসছে, তাই না? তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কেটে যাচ্ছে, এটা থেকে এটাকে কাটলে কত হচ্ছে 17। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিপির যে ভ্যালু আসছে সেটা আমাদের কত আসছে 170। তোমাদের বলেছে এই 250 আর 170-এর কী করতে বলেছে, রেশিও বার করতে বলেছে, কত হবে 25:17 হবে। ক্লিয়ার হয়েছে এইটার আর এইটার, কারণ মার্কড প্রাইস, এই দেখো মার্কড প্রাইস আমাদের কী বেরিয়েছে 250, আর সিপি আমাদের কী বেরোলো 170, এই দুটোকে কাটাকুটি করলে কী হবে 25:17 হবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে 25:17 আমাদের অ্যান্সার হবে, এই আমাদের উত্তর হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন, অনুষ্কার কাছে একটি ব্যাগ আছে যাতে 4টি ইরেজার আছে আর কিছু সংখ্যক পেন্সিল আছে আর কিছু সংখ্যক শার্পেনার আছে। শার্পেনার মানে কি, পেন্সিল কাটার আছে। শার্পেনারের সংখ্যা পেন্সিলের 1/4, দেখো 4টি ইরেজার আর শার্পেনার এক্স, আর পেন্সিলের সংখ্যা তার 1/4 মানে x/4। তাহলে টোটাল আমাদের কি হয়ে গেল, যদি 4 ওদিকে যায় তাহলে হচ্ছে 45, কারণ টোটাল আমাদের বলেছে 49টি আছে। এবার বলেছে টোটাল কতগুলো জিনিস আছে, 49টি জিনিস আছে, তো পেন্সিলের সংখ্যা কত। আমি আসলে কি দেখেই সলভ করতে আরম্ভ করে দিয়েছিলাম, কতগুলি তোমাদের পেন্সিল আছে,
4 ওদিকে গেলে এটাকে 45 করে দিচ্ছে, মানে 5x/4 = 45, তাহলে এক্স ভ্যালু আমাদের হচ্ছে 36, অ্যান্সার আমাদের 36 হবে। ক্লিয়ার হলো? দেখো আবারও বলে দিচ্ছি, অনুষ্কার একটা ব্যাগ আছে, এই একটা ব্যাগ আছে, ঠিক আছে? এই ব্যাগে কি আছে, টোটাল 49টা জিনিস আছে, ঠিক আছে? তার মধ্যে কি আছে, 4টে আমাদের ইরেজার আছে, এই যে বলা আছে, ঠিক আছে? কিছু সংখ্যক পেন্সিল আছে, আমরা ধরে নিচ্ছি এক্সটি পেন্সিল আছে, আর বলেছে যতগুলো পেন্সিল আছে এক্সটি, তার 1/4 হচ্ছে শার্পেনার, মানে x/4 হচ্ছে আমাদের শার্পেনার। এই সব কটাকে যোগ করলে আমরা 49 পাচ্ছি। দেখো 4 যদি ওদিকে চলে যায়, এখানে আমাদের কত হচ্ছে 5x/4 ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, 4 ওদিকে গেলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে 45 হয়ে যাচ্ছে। এটা কেটে গেলে হচ্ছে 9, তাহলে এক্সের যে ভ্যালু আসছে আমাদের কত আসছে 36, আর এক্সকেই আমরা ধরেছিলাম পেন্সিল, ঠিক আছে? কী ধরেছিলাম, পেন্সিল ধরেছিলাম, তো অ্যান্সার আমাদের কী হবে, 36 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যদি বলতো কতগুলো শার্পেনার আছে, 36-এর 1/4 করতে হতো, অর্থাৎ 9টা শার্পেনার ছিল। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নিজেরা সলভ করো, একটা প্রফিট অ্যান্ড লসের প্রশ্ন আছে, জাস্ট এ মিনিট, নিজেরা সলভ করো, চেষ্টা করো নিজেরা সলভ করার। ওকে, চলো পড়ে দিই। একটি বস্তু আছে যাকে 13% ক্ষতিতে এবং 11% লাভে বিক্রয় করলে সেটার পার্থক্য হচ্ছে কত? দেখো পার্থক্য বলতে কার, বিক্রয় মূল্যেরই পার্থক্য। কত হচ্ছে তোমাদের 204। তাহলে বলেছে বস্তুটির ক্রয় মূল্য কত। একটা বস্তু ধরে নিচ্ছি সাপোজ আমি, তোমাদের অ্যান্সার বলে দেবো আগে, বলো অ্যান্সার বলে দিই চলো। অ্যান্সার আমাদের হচ্ছে কত, 1 নম্বরটা অ্যান্সার হচ্ছে। দেখো একটা বস্তু আছে, এটাকে তুমি 100 টাকা সাপোজ ধরো কিনেছো, তুমি যখন 13% ক্ষতিতে বিক্রি করছো, মানে 100 টাকায় 13 টাকা ক্ষতি হচ্ছে, তখন তার বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, তখন তার বিক্রয় মূল্য আমার কত হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কত 87। আর তুমি একটা জিনিস 100 টাকায় কিনে সেটাকে যদি তুমি 11% লাভ, মানে 100 টাকা 11 টাকা লাভ, তার মানে 11 100 সঙ্গে যোগ হবে, কত হবে তোমাদের 111 টাকায় তুমি বিক্রি করছো। দুটোর মধ্যে তোমাদের যে পার্থক্য বলছে, এখানে পার্থক্য কত হচ্ছে দেখো, 24 টাকার পার্থক্য হচ্ছে, আর আমাদের প্রশ্নে বলছে 204 টাকার পার্থক্য হচ্ছে। তাহলে 24 ইউনিটের ভ্যালু হচ্ছে 204। এখন 24 ইউনিটের ভ্যালু 204 কেন বললাম, দেখো আমরা 100 ধরেছি বলি এটা 87 হয়েছে, এখানেও আমরা 100 ধরেছি বলি এটা 111 হয়েছে। এটা আমরা ক্ষতিতে বিক্রি করেছি, লিখে দিচ্ছি, আর এটা আমরা লাভে বিক্রি করেছি, ঠিক আছে? সেই জন্যই বিক্রয় মূল্যের পার্থক্য, তুমি বলেছো বলা তো নেই বিক্রয় মূল্যের পার্থক্য, লাভের বা ক্ষতির পার্থক্য হতে পারে। অ্যাকচুয়ালি একটা জিনিস ভাবো, এখানে কিছু বলা নেই যে তার পার্থক্য, তো আমরা ধরে নিচ্ছি যে বিক্রয় মূল্যের পার্থক্য, ঠিক আছে? এরকম প্রশ্ন অনেক সময় পাবে তুমি রেলে, তোমাকে একটু বেসিক নলেজ ইউজ করতে হয়, ঠিক আছে? তো 24 ইউনিটের ভ্যালু 204 যদি হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে, 204/24 হবে। তো তোমাদের বলেছে ক্রয় মূল্য কত, আমরা 100কে ক্রয় মূল্য ধরেছি, তো 100 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু তোমাদের 100 করে দেবে এখানে, ঠিক আছে? যদি 4 দিয়ে কাটে, এটা হচ্ছে তোমাদের 6 হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 25 হচ্ছে, ঠিক আছে? আর 6 দিয়ে এটাকে কাটলে আমাদের কত হচ্ছে 3, 6 3 18, 4 6 24, ঠিক আছে? তো আমাদের হচ্ছে 34 × 25, এই আমাদের আসছে। 25-এর নামটা পড়তে শুরু করো, 100 মানে উপরে 10 থাকছে, 75 আর 10 হচ্ছে তোমাদের 85। অ্যান্সার আমাদের কী হচ্ছে, হ্যাঁ ফার্স্ট অপশন কারেক্ট হচ্ছে। ঠিকই বলেছিলাম, এখানে তোমাদের অ্যাকচুয়ালি বিক্রয় মূল্যের পার্থক্যই ধরেছে, ঠিক আছে? বিক্রয় মূল্যের পার্থক্য তোমাদের ধরেছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটাও নিজেরা ট্রাই করো সলভ করার, আমি অঙ্কটা পড়ে দিচ্ছি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকার 2 বছরের সবৃদ্ধি মূল হচ্ছে 1815 টাকা, মানে 1815 টাকা। তোমাকে বলেছে শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, মানে প্রিন্সিপালের ভ্যালু জিজ্ঞাসা করা হয়েছে। দেখো প্রথমবার 10 থেকে 11 হচ্ছে 10%, মানে দ্বিতীয়বার 10 থেকে 11 হচ্ছে মানে 100, আর ওদিকে 1 to 1 1 to 1 ইউনিটের ভ্যালু এত, তো 100 ইউনিটের ভ্যালু কত, 1 to 1 দিয়ে এটাকে কাটা যাবে, 15 হচ্ছে, ও 1500 অ্যান্সার হবে। আচ্ছা 1500, হ্যাঁ এই যে, বলো বুঝলে কি না? অ্যান্সার তো বলেই দিলাম। চলো নিজেরা ট্রাই করো নিজেদের মতো করে, ট্রাই করতে হবে। দেখো ট্রাই না করলে গন্ডগোল। তোমার পাশের ব্যক্তি শর্টকাটে দ্রুত করছে মানে তোমাকে ওই শর্টকাটটা ইউজ করতে হবে তা না, ঠিক আছে? বেসিকেও দ্রুত সলভ করা যায়। ওকে, অ্যান্সার বলে দিই। ইয়েস, দেখো কী হচ্ছে, 10% এখানে দেওয়া রয়েছে। 10% মানে কি 1/10। 10% বলতে কি বোঝায়, 1/10, মানে দেখো 10% বলতে অ্যাকচুয়ালি বোঝায় 10/100। কাটাকুটি করলে কি হয়, 1/10 হয়। এটাই আমি ডিরেক্টলি লিখেছিলাম ওখানে। এটার মানে হচ্ছে টাকা বাড়বে, চক্রবৃদ্ধি সুদে কী হবে, টাকা তো বাড়বে ডেফিনেটলি, তাই না? মানে 10 টাকার উপরে প্রথমবারে 1 টাকা বাড়ছে, ওই জন্য আমি বলছিলাম 10-এ 1 বাড়ছে মানে 11 হয়ে যাচ্ছে। তারপরের ইরাও কী হচ্ছে, 10-এ 11 হচ্ছে, কারণ 1 বাড়ছে। ওপর নিচে গুণ করে দাও, কী পাচ্ছ তুমি, এখানে পাচ্ছ 100, এখানে পাচ্ছ 1 to 1, ঠিক আছে? তো
তাহলে এই 1 to 1 ইউনিট এটা আমাদের প্রিন্সিপাল দেয় আর এটা আমাদের অ্যামাউন্ট দেয়। এখানে এই ধরনের শর্টকাটে, এটা শর্টকাট নয় অ্যাকচুয়ালি, এর পিছনে লজিক আছে। আসলে কী হয়, বড় বড় মেথডগুলোকে আমরা যখন ছোট করে একটু দেখাই তখন এটাকে দেখতে শর্টকাটের মতো লাগে, কিন্তু শর্টকাট নাম দিয়ে এই মেথডগুলোকে অপমান করা উচিত নয়। এগুলো খুব দারুণ মেথড, ঠিক আছে, এগুলো একটা দারুণ মেথড এবং টোটালি বেসিকের ওপর নির্ভর করে। এগুলোর পেছনে লজিকও আছে। এটা অ্যাকচুয়ালি সাকসিসিভ চেঞ্জের মেথড হয় এটা, ঠিক আছে। তো 1 to 1 ইউনিটের ভ্যালু আমরা কত দেখতে পাচ্ছি, এখানে আসে 1815। তো 1 to 1 ইউনিটের ভ্যালু 1815 কী করে হয়, তুমি যদি 15 গুণ করে দাও 1 to 1 এর সঙ্গে, তাহলে 1815 হয়ে যায়। তাহলে 100 ইউনিটের ভ্যালু কী হবে, এর সঙ্গে তুমি 15 গুণ করে দাও, কত পাবে, তুমি পাবে 1500। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ প্রিন্সিপালের ভ্যালু আমরা 100 ধরেছি এখানে, মানে আমাদের বেরিয়েছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? এত সহজে করা যায়। চলো নেক্সট পরের প্রশ্নে। এই প্রশ্নগুলো নর্মাল প্রশ্ন, ওই জন্য আমি কোনো তোমাদের অপশানও তুলিনি। দেখতে পাচ্ছ বলছে এক্সের 28%, সেটা যদি আমাদের 20 হয় তাহলে এক্সের 49% কত, ঠিক আছে। এক্সের 28% তোমাদের কী হয়েছে, 20 বলছে, ঠিক আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, আমরা যদি কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 7, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, 25 দুগুণে 500, 500 বাই আমাদের হচ্ছে কত, 7। তো 500 বাই 7-এর কী বার করতে বলেছে, 49% তোমাদের বার করতে বলছে। তো দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, এর থেকে এটা কাটতে হয় 7, তো 5 × 7 করলে আমাদের কী হয়, 35 আমাদের অ্যান্সার হয়। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 2 লাইনের প্রশ্ন। চলো নেক্সট পরের প্রশ্ন। এটাও খুব ইজি প্রশ্ন। 1 - 5/6 স্কোয়ার বলেছে, মানে 25 বাই তোমাদের 36 হবে, ঠিক আছে। 36 থেকে 25 বিয়োগ করলে আমাদের হয় 11, তো 11/36 আমাদের এখানে অ্যান্সার হবে, দেখতেই পাচ্ছ। চলো নেক্সট পরের প্রশ্ন। এগুলো একদম ইজি প্রশ্ন। এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। অপশানটা আমি তোমাদের তুলে দিইনি, জাস্ট আছে যেমনভাবে আছে। দেখো বলেছে এ একটি কাজ 14 দিনে করতে পারে আর বি সেই কাজটাই তোমাদের 21 দিনে করতে পারে। এলসিএম নাও, কত হচ্ছে আমাদের 42, ঠিক আছে। টোটাল ওয়ার্ক আমাদের কী হবে তাহলে 42। তাহলে এ 14 দিনে 42 ইউনিট করে, বি 21 দিনে 42 ইউনিট করে। তাহলে একদিনে কত ইউনিট করবে, এ করবে একদিনে 3 ইউনিট, এ করবে একদিনে 2 ইউনিট, ঠিক আছে। যদি 14 দিনে 42 ইউনিট করে তাহলে একদিনে কত ইউনিট করবে, 3 ইউনিট, কারণ 3 × 14 করলে 42 আসে। সেমভাবে এখানে 2 ইউনিট হবে। এটা হচ্ছে এর পার ডে ওয়ার্ক, এটা বি এর পার ডে ওয়ার্ক। এবার বলছে প্রথম দিন বি একা কাজ করে, দ্বিতীয় দিন এ একা কাজ করে, এইভাবে কাজটা শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। মানে প্রথম দিন বি করবে, ঠিক আছে, তার পরের দিন কী করবে, এ করবে। টোটাল 2 দিন, 2 ডেজ, ঠিক আছে। মানে প্রথম দিন বি 3 ইউনিট করবে, তারপর এ করবে 2 ইউনিট, ঠিক আছে। এবার তোমাদের এটা মাথা রাখতে হবে যে এরকম যখন অল্টারনেটিভ ডেটে কাজ হয় তখন শেষ কাজ যে শুরু করে সে করে। তাহলে শেষ কাজ হচ্ছে 3 ইউনিট, ভালো করে বুঝবে। এই যে শেষ কাজ, এটা হচ্ছে আমাদের সরি বি তো তোমাদের 2 ইউনিট করে, ঠিক আছে, একটু ভুল লেখা হয়েছে এখানে। বি করবে এখানে 2 ইউনিট, এ করবে এখানে 3 ইউনিট, ঠিক আছে। কারণ বি প্রথম দিন কাজ করছে, এই যে বলা আছে যে প্রথম দিন বি কাজ করে, ঠিক আছে। সবসময় অঙ্কের দিকে তাকিয়ে সলভ করবে, যেমন আমার এখানে একটু মিস্টেক হয়েছিল লিখতে। এবার দেখো এখানে বি 2 দিন কাজ করে, তাহলে শেষ কাজ বি করবে, তাহলে বাকি কাজ এ আর বি মিলে দুজনে মিলে করেছে। তার মানে 42 - 2 অর্থাৎ এই 40 ইউনিট কাজ কিন্তু এ আর বি অল্টারনেটিভ ডেটে করেছে, এইভাবে হয়েছে। এখন দেখো অল্টারনেটিভ ডেটে ওরা 2 দিনে ওরা 5 ইউনিট কাজ করে টোটাল মিলালে। প্রথম দিন বি করছে, দ্বিতীয় দিন এ করছে, 2 + 3 মানে 5 ইউনিট কাজ করে। দেখো 2 দিনে 5 ইউনিট কাজ ওরা করে 2 দিনে, ঠিক আছে। তাহলে 1 ইউনিট কাজ ওরা কতদিনে করবে, 2 এর 5 দিনে করবে, ঠিক আছে। আর 40 ইউনিট কাজ ওরা কতদিনে করবে, × 40। তুমি এভাবে ভাবতে পারো কত হবে তোমাদের, 8 × 2 = 16। আর একটা শর্টকাট উপায় আছে, মানে অঙ্কটা করার না, এই সলিউশনটুকু করার, এইটুকু করার শর্টকাট উপায় আছে। কীভাবে হয় দেখো, 5 ইউনিট ওরা 5 ইউনিট ওরা 2 দিনে করে। 5-এর কত গুণ 40, 8 গুণ, ঠিক আছে। তাহলে 2-এর এখানে 8 গুণ সময় লাগবে, অর্থাৎ 16 দিন সময় লাগবে। অর্থাৎ 5 ইউনিট 2 দিনে করবে, কিন্তু 40 ইউনিট করতে ওদের 16 দিন সময় লাগবে। এভাবে তুমি ভাবতে পারতে, ঠিক আছে। যাই হোক, আমি একটাই তোমাদের জাস্ট রেখে দিচ্ছি, একটাই রেখে দিচ্ছি এখানে, যেটা সোজা তোমাদের সেটাই রাখছি। ওকে, নিয়মটা সোজা হয় অনেকের কাছে, যে 5 ইউনিট কাজ ওরা 2 দিনে করে, এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে ডে, DAY, ঠিক আছে। 5 ইউনিট কাজ ওরা 2 দিনে করে, 1 ইউনিট করবে তোমাদের 2/5 দিনে, আর 40 ইউনিট করবে 16 দিনে। তাহলে 16 ডেজ টাইম লাগবে। আর লাস্ট যে কাজ যেটা কিনা বি করেছিল সেটা ও 2 ইউনিট কাজ একদিনে করে দেবে, মানে 16 + 1, তো টোটাল এখানে টাইম কত লাগবে, 17 দিন সময় লাগবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার গেল? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হলো।
ওকে, আজকে তোমাদের অঙ্ক পুরোটা এই পর্যন্ত ছিল। প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের টাইম নিয়ে বুঝিয়েছি। আমি কতটা টাইম নিয়েছি বোঝাতে তার উপর গেস করবে না যে কতটা অ্যাকচুয়ালি টাইম লাগবে, কারণ যখন কাউকে বোঝানো হয় তখন উইক এবং স্ট্রং দুই প্রকারের মানুষই সামনে থাকে তার। যেমন আমার সামনে তোমরা আছো, কেউ উইক, কেউ স্ট্রং, কেউ মিডিয়াম, লেভেলটা প্রত্যেকের আলাদা তো হয়, সেই জন্য আমাকে আস্তে আস্তে ধরে ধরে বোঝাতে হয়। ঠিক আছে, ওকে। আর নিচে পিডিএফ আছে, কিছুক্ষণ মানে নেই এখনও, দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। তোমাদের আজকে চেষ্টা করবো আজকে রাত্রেই দিয়ে দেওয়া। প্রতিদিন সকালে দেওয়া হয়, আজকে করিয়ে পরের দিন সকালে, বাট চেষ্টা করছি আজকে রাত্রে দিয়ে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।